গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি। সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস, মিথিলা। গল্পের অষ্টম পর্ব। খাইছে আজকে? এবার তোর কি হবে রে রৌদ্র? বউজান তো নিশ্চিত রেগেমেগে বোম হয়ে গেছে। না জানি কখন, কিভাবে ফেটে পড়ে আল্লাহ মালুম। ও খোদা, এ যাত্রায় বাঁচিয়ে দাও। সানশাইন, শুনো না। ও সানশাইন। রৌদ্রের একের পর এক পিছু ডাকেও কোনরূপ হেলদোল নেই অরিনের। সে মুখ ফুলিয়ে ধোপাদপ পা ফেলে এগিয়ে চলছে সামনের দিকে। রৌদ্র এবার পেছনে থেকে কোনই চেপে ধরে মেয়েটার। অরিনকে নিজের দিকে ফিরিয়ে আহ্লাদি স্বরে বলে, একটু কর্নারে আসবেন ম্যাডাম? অরিন তৎক্ষণাৎ নিজের হাত ছাড়িয়ে নেয় রৌদ্রের হাত থেকে। তারপর গলায় কিছুটা ঝাঁঝ এনে বলে, দুঃখিত, আমি এখন কোথাও যেতে চাচ্ছি না। কথাটা শেষ করে রৌদ্রকে পাশ কাটিয়ে ফের হাঁটা ধরে অরিন। এদিকে তার চলে যাওয়ার পথে সরু চোখে ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে রইল রৌদ্র। পরক্ষণেই কপালে এক আঙুল স্লাইড করতে করতে বিড়বিড় করল, অভিমানিনীর অভিমানও তার মতোই সুন্দর। ঠিক আছে, ব্যাপার না। বনু, এদিকে এসে বসো। সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। অনিকের কথায় স্মিত হাসল অরিন। ধীর পায়ে এগিয়ে এলো ভাইয়ের পাশের চেয়ারের কাছে। অনিক উঠে বোনের জন্য চেয়ারটা টেনে দেয় সামান্য। অরিনও চুপ করে বসে পড়ে সেথায়। মেয়েটার এহেন আধার নামানো মুখমণ্ডল দেখে অনিক ভ্রু গোটায়। অরিনের দিকে ক্ষুদ্র দৃষ্টি তাক করে নিচু গলায় বলে, বনু, কি হয়েছে তোর? মনটা এমন খারাপ করে রেখেছিস কেন? কেউ কিছু বলেছে বাচ্চা? অরিন তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না জানায়। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে বলে, না, না, তেমন কিছুই না। আসলো, এখানটায় ভীষণ গরম, তাই আর কি। অনিক এবার খানিকটা অবাক হয় বোনের কথায়। আশেপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দেখে নেয় চারিদিকেই ফ্যানের যথেষ্ট সুব্যবস্থা আছে। যদিও রেহানের বাবার ইচ্ছে মোতাবেক বৌভাত অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে না করে তাদের বাড়িতেই করা হচ্ছে। তাই বলে কিন্তু কোনোভাবেই মেহমানদের আপ্যায়নে বিন্দুমাত্র হেরফের হয়নি। অনিক মৃদু কাশি দিয়ে বলে ওঠে, বনু, আর ইউ শিওর তোর গরম লাগছে? অরিন মাথা ঝাঁকায়। মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই ঘটে আরেক কাণ্ড। কোত্থেকে যেন প্রচণ্ড বাতাসের ঝাপটা এসে পিঠের দিকে আছড়ে পড়ছে তার। অরিন খানিকটা হকচকিয়ে ওঠে। তৎক্ষণাৎ পেছনের দিকে ফিরতেই হতভম্ব হয়ে যায় সে। তার ঠিক পেছনেই একটা টেবিল ফ্যান হাতে দাঁড়িয়ে আছে রৌদ্র। নিজের উদ্যোগে ফ্যানটা ঠিকঠাক মতো বসাচ্ছে ছেলেটা। কিয়ৎক্ষণ বাদে হাতের কাজ শেষ করে বলে, এবার ঠিক লাগছে? নাকি এখনো গরম লাগছে? রৌদ্রের এহেন কাণ্ডে অনিক মিটমিটিয়ে হাসে। অরিনের দিকে একবার আড়চোখে তাকিয়ে নিচু গলায় বলে, বনু, কি জিজ্ঞেস করছে ভাইয়া? এখনো খারাপ লাগছে? অরিন গাল ফুলিয়ে রেখেই কোনোমতে মাথা নাড়ায়। তা দেখে রৌদ্র অলক্ষ্যে মুচকি হাসে। এগিয়ে এসে অনিকের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলে, তোর না কোথায় যেন যাওয়ার কথা ছিল? হঠাৎ এমন কথা শুনে অনিক ভরকায়। সন্নিগ্ধ চোখে রৌদ্রের দিকে তাকাতেই দেখতে পায় রৌদ্র তার দিকেই হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র চোখের ইশারায় তাকে কি যেন একটা বোঝাল। অনিক ছেলেটাও বিজ্ঞের ন্যায় বুঝে গেল যা বোঝার। সে তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে অরিন পাশ থেকে সন্দিহান কণ্ঠে বলে, তুমি আবার উঠলে কেন? অনিক একবার আড়চোখে তাকায় রৌদ্রের দিকে। পরক্ষণেই নিজের দৃষ্টি সরিয়ে আনে অরিনের ওপর। স্মিত হেসে বলে, অ্যাকচুয়ালি বনু, আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে গেছে। তুই বরং এখন একটু কষ্ট করে খেয়ে নে। আই প্রমিস, রাতে আমি নিজে হাতে তোকে খাইয়ে দিব। অরিনের মুখটা আবারও থমথমে হয়ে আসে এহেন কথার জবাবে। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ঠিক আছে তাহলে।
তুমি তোমার কাজ শেষ করে আসো, তারপরই না হয় আমি তোমার সঙ্গে খাবো ভাইয়া। এই বলে অরিন বসা ছেড়ে উঠতে নেয়, তখনই তার হাতের কবজি চেপে ধরে রৌদ্র। অরিন ভ্রু কুঁচকে তাকায় রৌদ্রের দিকে। তার এমন দৃষ্টিকে কোনরূপ তোয়ক্কা না করে রৌদ্র অনিকের উদ্দেশ্যে বলতে থাকে, ওই পাশের টেবিলে গিয়ে বসে পড়ো, কুইক। অনিক মাথা ঝাঁকায়, ধীর পায়ে চলে যায় সেখান থেকে। রৌদ্র এবার অরিনের দিকে তাকায়, মুখে তার স্পষ্ট গাম্ভীর্যের ছাপ। সে রাশভারী গলায় বলল, চুপচাপ বসো এখানে। কোনোরকম ঘাটতারামি করলে আজকে ঘাড়টা আর ঘাড়ের জায়গায় থাকবে না। মাইন্ড ইট। অগত্যা এরূপ বাক্যে খানিকটা ঢোক গিলল অরিন। লোকটার সঙ্গে মুখে মুখে সে যতই অভিমান করুক না কেন, মনে মনে তো এখনও তাকে যথেষ্ট ভয় পায় সে। অরিন আর কিছু না বলে থমথমে মুখে বসে পড়ে নিজ জায়গায়। সেদিকে তাকিয়ে রৌদ্র ঠোঁট কামড়ে হাসে। তারপর অনিকের জায়গায় নিজে বসে পড়ে আরামছে। একে একে অরিনের প্লেটে খাবার সার্ভ করে দেয় সে। গম্ভীর কণ্ঠে বলে, নে শুরু কর। অরিন মুখ ফুলিয়েই খাবার খেতে শুরু করে। রৌদ্র এবার নিজের প্লেটেও খাবার নিয়ে নেয়। তারপর কি মনে করে যেন সে ঘটালো আরেক কাণ্ড। টেবিলের নিচ দিয়ে নিজের এক হাত রাখে অরিনের উরুর ওপর। হঠাৎ এরম স্পর্শে গলায় খাবার আটকে যায় মেয়েটার। বেচারি অনবরত কাশতে থাকে। রৌদ্র তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে অরিনের দিকে পানি এগিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলতে থাকে, ধীরে ধীরে খাবি তো, এতটা তাড়াহুড়ো কেন করছিস জানবাচ্চা। কথা বলার ফাঁকে তার হাত যে কখন মেয়েটার পিঠ অবধি চলে এসেছে তার খবর নেই। অরিন সরু চোখে তাকায় রৌদ্রের পানে। পরক্ষণেই মুখ কুঁচকে বলে ওঠে, হাত সরান। ভুলে যাবেন না এটা পাবলিক প্লেস। রৌদ্র তৎনগদ অরিনের পিঠ হতে হাত সরিয়ে নেয়। গলায় মৃদু খাকারি দিয়ে ওঠে, নিজের খাবারের দিকে মনোযোগ টানে। অরিনও আর কোনো কথা না বাড়িয়ে খেতে থাকে একমনে। ইকরা ঘুরে ঘুরে দেখছে পুরো শিকদার বাড়ি। তার বাবার সাথে ওসমান সাহেবের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ হলেও সে খুব কমই এসেছে এ বাড়িতে। একে তো সে ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ, তার ওপর খুব লাজুক। তাই তো খুব সহজে কারো সাথে তেমন একটা মিশতে পারে না সে। এই যে এখন যেখানে তার সমবয়সী মেয়েগুলো নিচে হই হুল্লোড়ে মেতে উঠেছে, সেখানে সে কি না একা একা ছাদে ঘোরাঘুরি করছে। বরাবরই শান্তশিষ্ট মেয়ে ইকরা। ছাদে ঘুরবার এক পর্যায়ে ইকরার চোখ পড়ল অদূরেই থাকা গোলাপ ফুলের চারা গাছের দিকে। সে দ্রুত পায়ে ছুটে আসে সেদিকে। তারপর চোরা চোখে আশপাশে একবার লক্ষ্য করে। তেমন কাউকে চোখে না পড়ায় মেয়েটা খানিকটা মুচকি হেসে একটা ফুল ছিঁড়ে হাতে তুলে নেয়। মন ভরে সুগন্ধ টেনে নেয় গোলাপ ফুলের। গোলাপের মিষ্টি ঘ্রাণে অজান্তেই আপনা আপনি একচিলতে হাসি ফুটে উঠেছে ইকরার ঠোঁটের কোণে। ঠিক তখনই পেছনে থেকে ভেসে আসে কারো রাশভারী কণ্ঠ, আপনি গাছ থেকে ফুল ছিঁড়লেন কেন? তৎক্ষণাৎ কেঁপে উঠে ইকরা। কাপা হাত থেকে তার সাধের ফুলটা গড়িয়ে পড়ে অবহেলায়। সে তড়িৎ পেছনে ফিরে সামনে তাকাতেই দেখতে পায় অনিক একপাশে হেলান দিয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। ইকরা অনিককে চিনতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। অনিক ধীরে পায়ে এগিয়ে আসে তার কাছে। মেয়েটার কাছ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ চোখে আপাদমস্তক পরখ করে সে। মেয়েটার সুশ্রী নত মুখখানা হিজাবে বাঁধা। চোখ দুটো বুঝি আজ যুদ্ধ করতে নেমেছে তার। যুদ্ধে মানুষ যেমন অস্ত্র ব্যবহার করে, এ মেয়ে বুঝি নিজের চোখকেই আজ সেই অস্ত্র বানিয়েছে। মেয়েটার কাজলটানা চোখগুলো যে আজ বড্ড ঘায়েল করছে তাকে। কথায় আছে, মেয়েদের কাজল দেয়া চোখ নাকি যুবকদের ঘুম কাটতে সক্ষম। কিন্তু কই, অনিকের তো মনে হচ্ছে এই মেয়ের চোখ দুটো শুধু তার ঘুম নয় বরং তার সকল ধ্যান জ্ঞান কাটতে সক্ষম। অনিক বুঝি একটা ঘোরের মধ্যে পড়ে গেল। সে কেমন অদ্ভুত কণ্ঠে বলল, তুমি। তার কথা শেষ হবার পূর্বেই ইকরা মাথা নিচু করে ঠোঁট উল্টে বলে, সরি। আসলো।
ফুল দেখলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। তাই ইকরার কথার বলার ফাঁকে ফাঁকে ঠোঁট উল্টানো, বারবার এদিক সেদিকে তাকানো। কথা বলার মাঝে তার অস্থিরতা, পা দুটো অস্থিতিশীল। সবটাই একমনে পরখ করল অনিক। সে হুট করে অস্ফুট স্বরে বলে, ঠিক আছো তো তুমি? তড়িৎ মাথা তুলে ইকরা। চোখ দুটো তার অনিকের দিকেই তাক করা। কিন্তু অনিকের ওই ঘোলাটে হয়ে আসা চোখের পানে বেশিক্ষণ তাকিয়ে থাকার সক্ষমতা হল না তার। সে কিচ্ছুন বাদেই নিজের দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। মাথা নিচু রেখে বলে, জি ঠিক আছি। অনিক কি শুনল মেয়েটার কথা? কই, তার ভাবভঙ্গি দেখে তো তা মনে হচ্ছে না। সে নিজেদের মাঝের দূরত্ব আরেকটু ঘুচিয়ে নেয়। সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে যায় ইকরা। অনিক এসব দেখেও ভ্রুক্ষেপহীন। সে ফট করে বলল, তুমি চেনো আমাকে? ইকরা মাথা নাড়ায়। তা দেখে চোখে হাসল অনিক। বলল, কিভাবে চেনো আমায়? ইকরা কোনরূপ ভনিতা ছাড়াই স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, আপনি আমার মেজো মামার ছেলে। বলতে গেলে আমার মামাতো ভাই। সে হিসেবে। হুশ, এই কথাটা একবার বললে তাই কিছু বললাম না। কিন্তু নেক্সট টাইম যেন এটা না শুনি। ইকরার কথার মাঝেই গম্ভীর কণ্ঠে কথাটা বলল অনিক। ইকরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অনিকের দিকে। হয়তো ভাবছে, হুট করে এহেন কথা বলার কারণ। মেয়েটার এমন দৃষ্টি দেখে মৃদু হাসল অনিক। নিচু হয়ে মেঝেতে অবহেলায় পড়ে থাকা গোলাপটা তুলে নেয় হাতে। ইকরা পিছিয়ে যায় 1 কদম। অনিক ফুলটা হাতে তুলে উঠে দাঁড়ায়। তারপর নিজ উদ্বেগে ইকরার হাতে ফুলটা গুজে দিয়ে বলতে থাকে, আমি বাদে পৃথিবীর সব ছেলে তোমার ভাই। হতে পারে আমি তোমার কাজিন, তাই বলে আমায় আবার ভাইয়া ডাকতে যেও না যেন। আমি কিন্তু মোটেও তোমায় বোনের নজরে দেখি না। ভরকায় ইকরা। অনিকের স্পর্শে এমনিতেই অস্বস্তি হচ্ছে তার ওপর এমন প্রহেলিকাময় কথাবার্তা। ইকরা খানিকটা আমতা আমতা করে। মানে? অনিক এবার চমৎকার হাসল। ইকরার দিকে সরু চোখে তাকিয়ে বলল, এখনই বুঝতে হবে না ম্যাম। সময় আসুক। সবটাই জানতে এবং বুঝতে পারবেন। টিল দেট, প্লিজ হ্যাভ সাম পেশেন্স। এই মেয়ে। দাঁড়া বলছি। রৌদ্রের পিছুডাকেও থামল না অরিন। সে ভাবলেশহীন ভঙ্গিতে হাঁটতে থাকে ব্যস্ত পায়ে। রৌদ্র এবার দৌড়ে চলে আসে অরিনের সামনে। দুহাত বাড়িয়ে পথ আগলে দাঁড়ায় মেয়েটার। অরিন বুঝি বিরক্ত হল কিছুটা। সে কেমন চটে যাওয়া কণ্ঠে বলে, সরুন রোদ ভাই। তৎক্ষণাৎ মুখাবয়বে পরিবর্তন ঘটে রৌদ্রের। কপালের দৃঢ় রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইতোমধ্যে। সে রাগে দাঁতে দাঁত চেপে চোয়াল আঁকড়ে ধরে অরিনের। হঠাৎ এমন হওয়ায় ভরকে যায় অরিন। চোয়ালের ব্যথায় মৃদু ককিয়ে উঠে সে। যদিও রৌদ্র নিজের সর্বশক্তির একাংশও প্রয়োগ করেনি হাতে, তবু অরিনের মনে হচ্ছে তার চোয়ালটা বুঝিয়েই খুলে পড়ল। অরিন রৌদ্রের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। কিন্তু কাজের কাজ তো হলই না, বরং ব্যথাটা বুঝি আরেকটু বাড়ল তার। খানিকক্ষণ বাদে তার কানে আসে রৌদ্রের কটমট কণ্ঠ, কি বললি তুই? আরেকবার বল বেয়াদব। আমি তোর ভাই লাগি? নিজের স্বামীকে ভাই বলতে লজ্জা করে না তোর? বেয়াদব। আরেকটাবার শুধু ভাই বল, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলব ইডিয়ট। এমন জিভ আমার কোনো দরকার নেই। আমি সারা জীবন বোবা বউ নিয়ে পার করতে পারব। রৌদ্রের এহেন কথার পিঠে ডুকরে উঠে অরিন। তা দেখে সঙ্গে সঙ্গে চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। মেয়েটার লাল হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ নিজের চুপ চেপে ধরে শক্ত হাতে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে এক ঝটকায় মেয়েটাকে নিজের কাঁধে তুলে নেয় রৌদ্র। অরিন কান্না থামিয়ে হকচকিয়ে তাকিয়ে থাকে। রৌদ্রের পিঠে একের পর এক থাপ্পড় দিয়ে বলতে থাকে, নামান বলছি। নিচে নামান অসভ্য লোক। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। রৌদ্র থামল না। মেয়েটাকে কাঁধে তুলেই গটগট পায়ে হাঁটছে সে।
অরিনের কথার পিঠে শক্ত গলায় বলে, রাখো তোর সর্বনাশ। আমায় রাগিয়ে এখন আবার সর্বনাশ নিয়ে পড়ে আছে। চল তুই, তোরে দেখাচ্ছি সর্বনাশ বলে কাকে। রৌদ্র অরিনকে নিয়ে নিজের গাড়ির সামনে আসে। ভাগ্যিস তখন অনিক ছেলেটাকে ফোন করে বলে দিয়েছিল গাড়িটা বাড়ির পেছনে দিকে নিয়ে আসতে। ছেলেটাও কি সুন্দর বাধ্যের ন্যায় কাজটা ঠিকমতো করে দিল। রৌদ্র অরিনকে কাঁধ থেকে নামিয়ে গাড়ির ব্যাকসিটে বসায়। অরিন তেরামি করে গাড়ি থেকে নামতে নিলে আরেক দফা খেকিয়ে ওঠে রৌদ্র। এই বেয়াদব, আইসর, আরেকবার শুধু এক পা বাইরে বের কর, দেখবি ঠ্যাং ভেঙে কেমন হাতে ধরিয়ে দেই। অগত্যা এহেন ধমকে চুপসে যায় অরিন। মাথা নিচু করে জর্সর হয়ে বসে রইল ভালো মেয়ের মতো। রৌদ্র এসে পাশে বসে তার অরিনের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে শক্ত গলায় ফের বলে, এইবার বল কি সমস্যা তোর? কোনো আক্কেলে তুই আমায় ভাই ডাকিস? তোর সাথে ভাইয়ের মতো কোনো কাজ করেছি আমি? 3 কবুল বলে বিয়ে করেছি তোকে। বউ তুই আমার, সেখানে তুই কোনো দুঃখে আমায় ভাই ডাকিস? অরিন নিশ্চুপ, মুখ ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। নাকের পাটা ইতোমধ্যেই ফুলে লাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে অভিমানিনী দারুণ রেগেছে। রৌদ্রের এখন সেদিকে নজর দেবার বিন্দুমাত্র সময় নেই। সে নিজেও যে ক্ষেপে গেছে দ্বিগুণ। অরিনকে কোনো কথার জবাব দিতে না দেখে আরেক দফা মেজাজ হারায় রৌদ্র। সে এবার আলতো হাতে ঘাড় চেপে ধরে অরিনের। অরিনের ঘাড় চেপে তাকে নিজের দিকে ঘুরায়। গলায় ঝাঁঝ ঢেলে বলল, কথা কানে যায় না তোর? কি বলেছি আমি? অরিন চোখ নামিয়ে নেয় নিজের। নাক টেনে মৃদু ফোপাতে ফোপাতে বলে, ভুল হয়ে গেছে, আর বলবো না। রৌদ্রের মুখাবয়ব অপরিবর্তিত। সেথায় কি রাগ জমে আছে নাকি অভিমান, তা বোঝা বড় দায়। সে মেয়েটার ঘাড় চেপে তার মুখটা আরেকটু এগিয়ে আনে নিজের দিকে। তারপর এক অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, দেন সে সরি। কথাটা শেষ করে মেয়েটাকে আর কিছুই বলার সুযোগ দিল না রৌদ্র। সে তৎক্ষণাৎ নিজের ওষ্ঠপুটের সাহায্যে চেপে ধরে অরিনের নরম অধর যুগল। আজ বুঝি রৌদ্রের স্পর্শ বরাবরের মতো আদুরে নয়। আজ কেন যেন মনে হচ্ছে নিজের সমস্ত রাগ মেয়েটার নরম ওষ্ঠপুটের ওপর ঢেলে দিচ্ছে রৌদ্র। প্রথম প্রথম আলতো ঠোঁটে স্পর্শ দিল ও পরবর্তীতে সে স্পর্শ হয়ে উঠছে কিছুটা জোরালো। রৌদ্র মেয়েটার ওষ্ঠপুট দয় আশ্লেষে টেনে নিচ্ছে নিজের অধৈর্যগুলের মাঝে। মাঝে মধ্যে বসিয়ে দিচ্ছে মৃদু কামড়। তার হাত দুটো বুঝি লাগামহীন। অনবরত বেহায়া স্পর্শে কাঁপিয়ে তুলছে মেয়েটাকে। রৌদ্র অরিনের নিচের ঠোঁটটায় আলতো করে কামড় বসায়। পরক্ষণেই ঠোঁটটিকে শুষে নিয়ে আবারও ঠোঁটটা ছেড়ে দেয়। এহেন পাগলামিতে বরাবরের মতো কুপোকাত অরিন। নিঃশ্বাসটাও যেন থমকে যাচ্ছে তার। বুকটায় কেমন দ্রিমদ্রিম শব্দ হচ্ছে। একটু কান পাতলেই স্পষ্ট কর্ণগোচর হবে যে কারো। রৌদ্র এবার ঠোঁট ছেড়ে দেয় অরিনের। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় অরিনের কুচকে বন্ধ করে রাখা আখিদ্বয়, ফুলে আসা ঠোঁট, রক্তি মাভায় ছেয়ে যাওয়া কপলদ্বয়। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের উঠানামায় স্পষ্ট তার বক্ষবন্ধনীর উঠানামা। রৌদ্র শুষ্ক ঢোক গিলে ব্যস্ত হাতে খুলে ফেলে মেয়েটার হিজাব। তারপর অরিনের উন্মুক্ত কণ্ঠদেশে আবারও মুখ গুজে দেয় রৌদ্র। তার এক হাত এখনো মেয়েটার ঘাড় চেপে রেখেছে, অন্য হাত অরিনের কোমর চেপে ধরেছে। রৌদ্র অরিনের কণ্ঠদেশে নাক ঘষে। এহেন মাতাল করা স্পর্শ অরিনের সর্বাঙ্গ কাঁপিয়ে তুলতে যথেষ্ট। সে মৃদু গোঙানির শব্দ তোলে। রৌদ্র এবার সেখানে আলতো করে দাঁত বসায়। তারপর আবারও চুমুতে ভরিয়ে তোলে জায়গাটা। ধীরে ধীরে সে মুখ নামিয়ে আনে অরিনের বক্ষবন্ধনীর কাছে। অরিন শুষ্ক ঢোক গিলে কাপা কাপা হাতে চেপে ধরে রৌদ্রের চুল। রৌদ্র তখন হিসহিসিয়ে বলে, এবার বল আমি কে তোর? অরিনের চোখ বুজে আসে। সে কোনোমতে কাপা কাপা কণ্ঠে জবাব দেয়, ডাক্তার সাহেব। রৌদ্র হয়তো এটুকু শুনেই খুশি হতে পারল না। এই মুহূর্তে সে হয়তো উন্মাদ বনে গিয়েছে অরিনের সংস্পর্শে এসে।
সে কেমন উন্মাদের মতো হাত চালাচ্ছে নিজের। তার হাত যখন অরিনের পেটের ধারে এসে থামল তখনই বাত সাধল অরিন। চোখ বন্ধ রেখে কাপা গলায় বলে, থেমে যান প্লিজ। রৌদ্র থামল না। অরিনের কথাগুলোকে একপ্রকার উপেক্ষা করে সে নিজের হাতের কাজ চালায়। এরূপ স্পর্শে বুঝি দম বন্ধ হয়ে আসার উপক্রম মেয়েটার। রৌদ্র ফের শুধায়, সানশাইন, কেন এমন করিস প্রতিবার? কেন রাগাস আমায়? অরিন প্রত্যুত্তরে মৌন রইল। চোখ দুটো তার এখনো কুঁচকে রাখা। রৌদ্র এবার মুখ তুলে চাইল অরিনের পানে। মেয়েটার চোয়াল ফের আলতো হাতে চেপে ধরে রাশভারী গলায় বলে, শুনে রাখো মেয়ে, আমার ওপর তোর যত ইচ্ছে রাগ অভিমান থাকুক না কেন, ভুলেও কোনোদিন রাগ কিংবা অভিমানের ছলে আমায় উপেক্ষা বা ছেড়ে যাবার কথা ভাবিস না যেন। আমি রৌদ্র কিন্তু এতটাও ভালো নই। আমার জিনিস কিভাবে নিজের কাছে আটকে রাখতে হয় তা বেশ ভালোই জানা আছে আমার। হোক সেটা জোর করে, না হয় আগলে রেখে রাখতে ঠিকই জানি আমি। জাস্ট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। অরিন ছলছল চোখে চেয়ে রইল রৌদ্রের পানে। খানিকক্ষণ বাদে ফুপিয়ে ওঠে মেয়েটা। রৌদ্র তড়িঘড়ি করে অরিনের চোয়াল ছেড়ে দেয়। পরক্ষণেই চোখ বন্ধ করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে রাগ সংবরণের চেষ্টা চালায় সে। কিয়তক্ষণ বাদে কোনোরকমে নিজেকে স্বাভাবিক করে মেয়েটার দিকে তাকায় রৌদ্র। অরিনের কাদো কাদো মুখখানা নিজের দুহাতের আজলায় নিয়ে আদুরে স্বরে বলতে লাগল, সরি না জান বাচ্চা, ভুল হয়ে গেছে, আর বকব না তোমায়, এবার আর কেঁদো না বউজান। রৌদ্রের মুখে এরূপ আদুরে কথাবার্তা শুনে অরিনের সকল মান অভিমানগুলো এই বুঝি চুলোয় গেল। মেয়েটা এবার আরেকটু আহ্লাদি হল। ঝট করে রৌদ্রের হাত দুটো সরিয়ে দিয়ে নাক টেনে টেনে বলল, ছোবেন না আমায়। আপনি একটা, আমি একটা কি বউজান? অরিনের কথার মাঝেই রৌদ্র শান্ত কণ্ঠে কথাটা বলল। অরিন আবারও গাল ফোলায়। নাক টেনে দৃষ্টি ফেলে জানালার বাইরে। তা দেখে রৌদ্র স্মিত হাসল। এক হাত বাড়িয়ে অরিনের কোমর চেপে তাকে নিজের কোলে বসিয়ে দিল। অরিন কোনরূপ নড়াচড়া করল না। সে মাথা নিচু করে বসে রইল রৌদ্রের কোলে। রৌদ্র মেয়েটার দিকে নিখাদ দৃষ্টিতে তাকায়। এই মুহূর্তে অরিনের রক্তাভাভায় ছেয়ে যাওয়া গাল দুটো বড্ড টানছে রৌদ্রকে। তার ওপর সরু নাকের পাটাটাও কেমন লাল টুকটুক হয়ে আছে কান্নার ফলে। দুধে আলতা গায়ের রং কি না, একটু ছোঁয়া লাগলেই বুঝি লাল হয়ে গেল। অরিনের চোখ দুটোও বুঝি আজকে কেমন ঘোষণাহীন যুদ্ধে নেমেছে। মেয়েটার ঘন পল্লবিত আখিযুগলে আজ চিকন করে কাজল টানা। তার পাতায় আবার সরু রেখার আইলাইনার। ব্যাস, এটুকুই যেন যথেষ্ট রৌদ্রকে পাগল করে দেওয়ার জন্য। এতক্ষণের রাগের তোপে মেয়েটার দিকে ঠিকঠাক মতো তাকায়নি অবধি রৌদ্র। তাকালে হয়তো এত রাগ দেখানোর সাহস কিংবা ইচ্ছে কোনোটাই পেত না সে। রৌদ্র আলতো হাতে অরিনের গালের ওপর এসে আছড়ে পড়া অবাধ্য চুলগুলোকে কানের পিঠে গুজে দেয়। তারপর টুপ করে চুমু দিয়ে বসে মেয়েটার ফোলা ফোলা গাল দুটোতে। অরিন তবুও কোনরূপ ভ্রুক্ষেপ করল না এসবে। সে এখনও একইরকম মাথা নিচু করে বসে রইল। রৌদ্র অরিনের বাম গালে আলতো করে আঙুল স্লাইড করতে করতে বলে, কি যেন বলছিলে বউজান? তুমি বলো, আমি শুনছি। নাও ইউ ক্যান স্টার্ট ইট এগেইন। অরিন কিছুক্ষণ চুপ করে থেকে আবারও নাক টানে। রৌদ্র তখন নিজের পকেট থেকে রুমালটা বের করে এগিয়ে দেয় অরিনের দিকে। অরিন একবার আড়চোখে তাকালো রৌদ্রের হাতের দিকে। পরক্ষণেই মনে মনে মুখ ভেঙচায় সে। এতক্ষণ বকাঝকা করে, এখন কি না আসছে আদর দেখাতে? ঢং যত্ত সব। অরিনের কোনরূপ হেলদোল না দেখে রৌদ্র এবার দুষ্ট হাসল। সে গাড়ির সিটে হেলান দিয়ে পাদুটো আরেকটু মেলে বসে। অরিনের কোমর চেপে তাকে আরও খানিকটা কাছে নিয়ে আসে। অরিন এখনও নিশ্চুপ। রৌদ্র আর কোনো ভনিতা ছাড়াই গা থেকে পাঞ্জাবিটা খুলতে শুরু করে। অরিন হকচকিয়ে ওঠে এহেন কার্যক্রমে। সে শুষ্ক ফাঁকা ঢোক গিলে মিনমিনে সুরে বলে, আপনি পাঞ্জাবি খুলছেন কেন? রৌদ্রের হাত তখনও ব্যস্ত পাঞ্জাবির বোতাম খুলতে। অরিনের মিনমিনিয়ে বলা কথাটা শুনে মনে মনে বাঁকা হাসে ছেলেটা।
ভাবলেশহীন গলায় জবাব দেয়, উফ, গরম লাগছে ভীষণ, একটুখানি স্বস্তি প্রয়োজন। রৌদ্রের এহেন কথায় আবারও ঢোক গিলে অরিন। মনে মনে ভাবে, লোকটা কি বোকা? সে কি জানে না তাকে এভাবে শার্টলেস দেখলে তার যেন কেমন কেমন লাগে। মনের ভেতর কিসব আজগুবি চিন্তাভাবনা এসে ভর করে তার। পেটের ভেতর অনুভব হয় হাজারো প্রজাপতির ডানা ঝাপটানো। উহু, না, এসব তো আর সহ্য করা যায় না। বদ লোকটা নিশ্চয়ই ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে। ভাবনা শেষে অরিন খানিকটা গলা খাকারি দিয়ে ওঠে। ততক্ষণে রৌদ্রের পাঞ্জাবির সবগুলো বোতাম খোলা শেষ। ছেলেটা বোধহয় ইচ্ছে করে পাঞ্জাবি কেমন হা করে খুলে রেখেছে। অরিন সেদিকে তাকাবে না করেও তাকালো। এই মুহূর্তে তার বেহায়া চোখ দুটোকে কেউ যদি আল্টিমেটাম দিয়েও রাখত, তারপরও হয়তো বেহায়াগুলো তাকাতই। আবার এই তাকানো কি যেই সেই তাকানো? এ তাকানো তো রীতিমতো চোখ দিয়ে গিলে খাওয়া। রৌদ্রের উন্মুক্ত বক্ষের ওপর স্পষ্ট বিন্দু বিন্দু ঘাম। সেখান থেকে দু-একটা ঘাম বুঝি গড়িয়ে পড়ল নাভির দিকে। অরিন শুষ্ক ঢোক গিলে। নিজের বেহায়া চোখ দুটোকে এক প্রকার টেনে হিচড়েও কাজ হচ্ছে না তেমন। সে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে তার সামনে থাকা সুদর্শন যুবকের দিকে। রৌদ্র বাঁকা চোখে অরিনের তাকায়। মেয়েটার মুখাবয়বে স্পষ্ট তার ভেতরকার অনুভূতির জোয়ার। রৌদ্র ঠোঁট কামড়ে হাসে। সে তো জানতই এমনটা হবে। তাই তো ইচ্ছে করেই মেয়েটাকে জ্বালাতন করতে এই পদক্ষেপ নেওয়া তার। রৌদ্র এবার মৃদু গলা খাকারি দিয়ে ওঠে। অরিন তৎক্ষণাৎ হকচকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় রৌদ্রের উন্মুক্ত বক্ষের ওপর থেকে। রৌদ্র খানিকটা নড়েচড়ে বসে হাত বাড়িয়ে পাঞ্জাবিটা গা থেকে টান দিয়ে খুলে ফেলে তৎক্ষণাৎ। পরক্ষণেই সেটা পাশে রেখে দুহাত ছড়িয়ে মেকি আড়মোড়া ভাঙ্গে। আড়মোড়া ভাঙ্গার মাঝেই আর চোখে খেয়াল করে মেয়েটার দিকে। মেয়েটা কেমন ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে তার দিকে। রৌদ্র এবার দুহাত ছড়িয়ে গা এলিয়ে বসে সিটে। ভাব এমন, সে বুঝি মেয়েটাকে আরেকটু সুযোগ করে দিল ও তাকে পূর্ণ নিরীক্ষণ করার। অরিন যেন দিন দুনিয়া ভুলে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রৌদ্রের বুকটা যথেষ্ট প্রশস্ত, হালকা ঘাম জমে আছে বুকের উপর। চওড়া কাঁধ আর সেগুলোর ওপর থেকে নেমে আসা পেশিবহুল বাহু। বোঝাই যাচ্ছে ছেলেটা বুঝি বেশ হেলথ কনসাস। তার ফুলে ফেপে থাকা বাইসেপসগুলো হালকা নরলেই কেমন তীক্ষ্ণভাবে ফুটে উঠছে। অরিনের বেশ ইচ্ছে করল একটুখানি ছুঁয়ে দিতে সেথায়। কিন্তু মনের এহেন লাগামহীন ইচ্ছে আর পূরণ হল কই? তার হাত দুটো বুঝি জমে গিয়েছে হুট করে। রৌদ্রের মেধহীন পেট, সেথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে 6টি শক্ত পেশির রেখা, যেন কোনো মার্বেল আর্ট। ভি লাইনটা নিচের দিকে নামতে নামতে একরকম নিষিদ্ধ কৌতূহল জাগাচ্ছে অরিনের মনে। অরিন বারবার শুকনো ঢোক গিলে। ঈষৎ গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। এই প্রথম তার স্বামী নামক পুরুষটাকে সে এতটা কাছ থেকে নিরীক্ষণ করল। আর এতেই যেন ঘোর বিপত্তি বাঁধল তার। এখন কেমন নিজেকে এলোমেলো ঠেকেছে। বারবার মনে জাগছে এক নাম না জানা অনুভূতির ঢেউ। কি হচ্ছে তার সাথে? কেন এমন লাগছে হুট করে? অরিনের দুচোখ বুজে আসে। সে শরীর ছেড়ে দেয় নিজের। রৌদ্রের কোল থেকে ঢুলে পড়তে নিলেই তাকে বাহুডোরে আঁকড়ে ধরে রৌদ্র। মেয়েটাকে বুকে নিয়ে অস্থির গলায় বলতে থাকে, সানশাইন, এই সানশাইন, শুনছিস? কি হয়েছে তোর? এমন করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে বউ? এই, কথা বল না। অরিনের গালে একের পর এক আলতো চাপড় মেরেও কাজ হচ্ছে না তেমন। রৌদ্র আরও কিছুটা অস্থির হল। অরিনকে হালকা ঝাঁকুনি দিতেই মেয়েটা পিটপিট করে চোখ মেলে। রৌদ্রের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, আপনি একটা আস্ত গিরগিটি। ক্ষণে ক্ষণে নিজের রং বদলান। এই ভালো তো এই খারাপ? রৌদ্র ভ্রুকুটি করে। গুরুগম্ভীর কণ্ঠে বলে, তুই এতক্ষণ ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলি? অরিন মাথা উপর নিচ ঝাঁকায়। রৌদ্রের মেজাজ খারাপ হয়। সে অরিনের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলে, এত পাজি তুই? আমায় না জ্বালালে ভাল লাগে না তোর?
আরেকটু হলেই তো হার্ট অ্যাটাক করে বসতাম আমি। অরিন আঁতকে ওঠে। তৎক্ষণাৎ এক হাতে জড়িয়ে ধরে রৌদ্রকে। কাঁদো কাঁদো গলায় বলল, এমনটা বলবেন না ডাক্তার সাহেব। আমি শুধু মজা করছিলাম আপনার সাথে। প্লিজ এরম কথা আর কখনো মুখে আনবেন না। অরিন ফোপাতে থাকে। রৌদ্র মেয়েটাকে আরেকটু আগলে নেয় নিজের বাহুডোরে। নিজের ভুলগুলো বুঝতে পেরে খানিকটা অপরাধবোধ জেগে ওঠে ভেতর ভেতর। অরিনের মাথায় আলতো হাত বুলিয়ে বলে, সরি বউজান, আর কক্ষনো বকব না তোমায়। আই প্রমিস, একটুও বকব না তোমায়। এইবার কান্না থামিয়ে একটু হাসি দাও প্লিজ। অরিন ধীরে ধীরে মাথা তোলে। রৌদ্রের দিকে ছলছল চোখজোড়া তাক করে মোটা কণ্ঠে বলে, আপনি ভীষণ পচা, ভীষণ রকমের পচা লোক। আমি রাগ করেছি আপনার সাথে, কই আপনি আমার রাগ ভাঙাবেন তা না করে উল্টো বকেই যাচ্ছেন আমায়। হুহ, এখন আবার আসছেন এসব মিষ্টি কথা বলতে? রৌদ্র মনোযোগ দিয়ে অভিমানিনীর অভিযোগ শুনল। পরক্ষণেই ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে অরিনের গালে হাত রাখল। নরম গলায় বলল, তাই? তা আর কি অভিযোগ আছে শুনি? অরিন মুখ ভেঙচি কাটে। তা দেখে রৌদ্র কেমন খিলখিল করে হেসে ওঠে। অরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই খিলখিল হাসির দিকে। রৌদ্র হাসতে হাসতেই বলল, বউ, কি ছিল এটা? দারুণ লাগলো তো। আরেকবার করবা একটু? কি দরকার? এমনিতেই করো না। অরিন মুখ ভেঙচি দেয় আবারও। রৌদ্র তৎক্ষণাৎ চুমু খেয়ে বসে মেয়েটার ফোলা গাল দুটোতে। অরিন সরু চোখে তাকিয়ে বলে ওঠে, একটুখানি সুযোগও মিস করতে ইচ্ছে করে না তাই না? রৌদ্র বাধ্যের ন্যায় মাথা নাড়ায়। ঠোঁট কামড়ে মেয়েটার গোলাপি অধর জোড়ার দিকে দৃষ্টি রেখে হাসকি স্বরে বলে, বিয়ে করা সত্ত্বেও ভার্জিন আমি। এত কিউট একটা বাচ্চা বউকে কাছে পাই না মোটেও। তাই তো যখনই বউকে একটু আধটু কাছে পাই, একটুর জন্যেও সুযোগ মিস করি না আমি। তাছাড়া আমা পাংচুয়াল ম্যান বেইব, সময়ের কাজ সময়ই করতে পছন্দ করি। অরিন ফিক করে হেসে দেয়। রৌদ্রের দিকে খানিকটা এগোতেই হুট করে বাজখাই শব্দ তুলে রৌদ্রের ফোনটা বেজে ওঠে পকেটে। রৌদ্র বুঝি বিরক্ত হল খানিকটা। এমন একটা মুহূর্তে কল আসাটা নিতান্তই বিরক্তির কারণ বই কি। রৌদ্র বিরক্ত নিয়ে ফোনটা বের করে পকেট থেকে। ফোনটা সামনে আনতেই দেখা যায়, সেখানে স্পষ্ট জ্বলজ্বল করছে তার বাবার নাম্বার। রৌদ্র অরিনকে শান্ত থাকতে বলে ফোনটা রিসিভ করে কানে ঠেকায়। গলায় মৃদু খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? এই তো বাড়ির বাইরে। কেন কিছু বলবে? ওপাশ থেকে তৎক্ষণাৎ জবাব আসেনি। খানিকক্ষণ সময় বাদে শোনা গেল কবির সাহেবের গম্ভীর কণ্ঠধ্বনি। রৌদ্র মনোযোগ দিয়ে শুনছে বাবার কথা। অরিন বসে আছে একমনে। হয়তো অপেক্ষা করছে রৌদ্রের কথা শেষ হবার। করার মতো কিছু না পেয়ে এসে ঠোঁট উল্টে রৌদ্রের গলার কাছের অ্যাডাম সেপেলটা আলতো হাতে ছুঁয়ে দিল। তারপর ধীরে আঙুল বুলাতে লাগল সেথায়। রৌদ্র তৎক্ষণাৎ চেপে ধরে অরিনের হাত। মোবাইল কানে রেখেই নিঃশব্দে বোঝায়, এমনটা না করতে। তক্ষুনি অরিনের মাথায় হুট করে এক দুষ্ট বুদ্ধি আসে। সে কেমন দুষ্ট হাসল। রৌদ্রের অন্য কানে ফিসফিস করে বলল, আমায় আটকাবেন না ডাক্তার সাহেব। না হলে কিন্তু আমি চিৎকার দিয়ে জানিয়ে দিব, আমি আপনার সাথেই আছি। রৌদ্র ভ্রু কুচকায়। মেয়েটার দিকে সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য। অরিন তখন বাঁকা হেসে রৌদ্রের অন্য হাত নিজের কোমরে চেপে ধরে। তারপর ইচ্ছে করেই খানিকটা নড়েচড়ে বসে রৌদ্রের কোলে। রৌদ্র তৎক্ষণাৎ অস্ফুট স্বরে বলল, উফ। তক্ষুনি ওপাশে ভ্যাবাচাকা খেয়ে যান কবির সাহেব। সন্দিহান গলায় ছেলেকে বললেন, কি বললে? জিভ কাটে রৌদ্র। অরিনের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে প্রসঙ্গ ঘুরিয়ে বলে ওঠে, না মানে এমনি। তুমি বলো আঙ্কেল আর কি যেন বলেছিল? অরিন নিঃশব্দে হেসে যাচ্ছে। রৌদ্রের কটমট দৃষ্টিতেও বুঝি এক বিন্দু ভয় পেল না মেয়েটা।
সে রৌদ্রকে আরেকটু জ্বালাতে তার অ্যাডামস আপেল বরাবর ঠোঁট ছোঁয়ায়। রৌদ্র সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিনের কোমরে থাকা তার হাতটা আরেকটু চেপে ধরে সে। এতে ও কোনো হেলদোল নেই মেয়েটার। অরিন থামল না এবার। সে নিজের মিষ্টি জ্বালাতনগুলো চালিয়ে গেল নিজের মতো। অরিন ধীরে ধীরে নিজের আঙুল নামিয়ে আনে রৌদ্রের উন্মুক্ত কলারবোনের দিকে। সেখানটায় কিছুক্ষণ স্লাইড করতে করতে ছেলেটার মুখপানে তাকায়। দেখতে পায় রৌদ্রের শান্ত দৃষ্টি যা কি না তার দিকেই তাক করে রাখা। অরিন মুচকি হাসল। আস্তে করে নিজের নাক ঘষে দিল রৌদ্রের উন্মুক্ত বক্ষে। রৌদ্রের মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে, উম্মম। এই ছেলে, কি বলছো তুমি? ওপাশ থেকে ভেসে আসা কবির সাহেবের ঝাঝালো কণ্ঠে মৃদু শব্দে কেশে ওঠে রৌদ্র। অরিনের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে ওঠে, মানে কিছু না আব্বু। তুরিমি কি যেন বলছিলে? সেটা কি আর তুমি ঠিকঠাক শুনছ? রৌদ্র প্রত্যুত্তরে গম্ভীর গলায় বলল, জি। অরিন এবার ক্ষুদ্র চোখে তাকায় রৌদ্রের দিকে। ছেলেটার ঘাড়ের কাছে মুখ গুজে নাক ঘষল আবারও। রৌদ্র খপ করে চেপে ধরে অরিনের ঘাড়। তাতেও বাদ মানল না অরিন। সে তক্ষুনি ছেলেটার ঘাড়ের ওপর দাঁত বসিয়ে দেয় জোরালোভাবে। রৌদ্র ককিয়ে উঠে সঙ্গে সঙ্গে। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে, আউচ। ওপাশ থেকে কবির সাহেব ভরকালেন। ফোনটা একবার সামনে এনে ফের কানে ঠেকালেন। মৃদু ধমকে বললেন, কি হয়েছে আবার? হুটহাট এসব কি বলছো তুমি? আর আছোই বা কোথায়? আমায় বলো, আমি আসছি। এই না, না। আসলো আব্বু, তেমন কিছু হয়নি। তাহলে এমন চেঁচালে কেন? অ্যাকচুয়ালি পিঁপড়া কামড় দিয়েছে। বড় পিঁপড়া। কথা বলার একফাঁকে অরিনের দিকে তাকায় রৌদ্র। মেয়েটা কেমন হেসে কুটোকুটি খাচ্ছে। রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল। ইশারায় বোঝালো একবার খালি কথাটা শেষ হোক, তারপর মজা বোঝাব। তা দেখে অরিন মুখ ভেঙচায়। রৌদ্রের উন্মুক্ত শরীরে অনবরত নিজের আঙুল স্লাইড করতে থাকে। ছেলেটার এহেন ভাবভঙ্গিতে বড্ড শান্তি লাগছে তার। এতক্ষণ তো বেশ কথা শুনিয়েছে তাকে, এবার না হয় ঠেলা সামলাক। রৌদ্র আর কিছুক্ষণ পর কথা শেষ করে। ফোনটা কেটে দিয়ে সামনের সিটে একপ্রকার ছুঁড়ে ফেলল। অরিন ভরকে যায় এমন কাণ্ডে। কিছু বুঝে উঠবে তার আগেই মেয়েটাকে হেঁচকা টানে নিজের কাছে টেনে এনে অদ্ভুত শান্ত কণ্ঠে রৌদ্র বলল, বাসর করার শখ জাগছে বৌজান? আমি এবার কন্ট্রোললেস হলে সামলাতে পারবেন তো আপনি? শ্রোতা বন্ধুরা, এই অংশে খানিকটা অ্যাডাল্ট কথাবার্তা আছে। বাসর করার শখ জাগছে বৌজান? আমি এবার কন্ট্রোললেস হলে সামলাতে পারবেন তো আপনি? অরিন ভরকায়। পরপর শুষ্ক ঢোক গিলে কয়েকটা। আমতা আমতা করে বলল, না মানে। রৌদ্র তার কথার মাঝেই ফোড়ন কেটে বলে ওঠে, এখন এমন আমতা আমতা করছো কেন? এতক্ষণ তো বেশ জ্বালালে আমায়। তখন মনে ছিল না এর পরিণতি কি হবে? অরিন হতবুদ্ধির ন্যায় মাথা নাড়াতে গিয়েও থেমে যায়। রৌদ্রের দিকে নিষ্পাপ চাহনি দিয়ে ঠোঁট উল্টে বলে, সরি। রৌদ্র মেয়েটার নিষ্পাপ চাহনির দিকে তাকিয়ে রইল অনিমেষ চোখে। এমন চাহনিতে বরাবরই কুপোকাত হয় ছেলেটা। আজকেও যে তার ব্যতিক্রম ঘটল না। সে অরিনের মুখটা আলতো হাতে চেপে ধরে উঁচুতে তোলে। গলায় অন্যরকম মাদকতা মিশিয়ে বলে, আই ডোন্ট নিড ইউর দিস কাইন্ড অফ সরি। অরিন বোকা বোকা চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। হয়তো বুঝতে চেষ্টা চালাচ্ছে রৌদ্রের কথার ভাবার্থ। রৌদ্র মুচকি হাসল। ভ্রু উঁচিয়ে বাঁকা চোখে তাকালো মেয়েটার দিকে। ঠোঁট গোল করে চুমুর ভঙ্গিমা দেখিয়ে দুষ্টু কণ্ঠে বলে, কাম বেইব, আই ওয়ান্না টেস্ট ইউ। অরিন চোখ বর্ষর করে তাকায়। তৎক্ষণাৎ এক হাতে নিজের ঠোঁট চেপে ধরে সে। ডানে বায় পরপর মাথা নাড়িয়ে বলে, একদম না, দূরে সরুন আপনি। রৌদ্র শুনল না মেয়েটার বারণ। সে জোর করে অরিনের ঠোঁটের ওপর চেপে রাখা হাতটা সরায়।
তারপর নিজের সম্পূর্ণ মনোযোগ মেয়েটার গোলাপি অধরজোড়ার ওপর নিবন্ধ রেখে মোহগ্রস্তের ন্যায় বলল, এমন করে না সানশাইন, একটুই তো। অরিন ফের মাথা নাড়ে, অতঃপর বলে, উহু, কোনো একটু আধটু না। এখন আর এসব কিচ্ছু করবেন না আপনি। রৌদ্র এবার ভ্রু কুচকায়। মেয়েটার কোমরে মৃদু চাপ দিয়ে গম্ভীর গলায় বলে, কি সমস্যা তোর? আটকাচ্ছিস কেন আমায়? অরিন মাথা নিচু করে নেয়। মিনমিনে স্বরে বলল, আপনি আপনি শুধু কামড় দেন, ব্যথা লাগে আমার। রৌদ্র ঠোঁট কামড়ে হাসল নিঃশব্দে। অরিনের মুখপানে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর মেয়েটার নুয়ে রাখা মাথাটা বুকে চেপে ধরল আলতো করে। অরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোকে ডিপলি চুমু না দিলেও ফিল করতে পারি না সানশাইন। তাছাড়া প্রথম কথাটা কর্ণপাত হতেই লজ্জায় কান দুটো ঝাঝা করে উঠে অরিনের। কিন্তু রৌদ্রের বলা পরবর্তী কথাটা সম্পূর্ণ শেষ না হওয়ায় খানিকটা কৌতূহলী হয়ে উঠে মেয়েটা। সে মাথা উঁচু করে কৌতূহলী চোখে তাকাল রৌদ্রের দিকে। থেমে থেমে জিজ্ঞেস করল, তাছাড়া? রৌদ্র দুষ্ট হাসে। অরিনের নিচের ঠোঁটটায় নিজের বুড়ো আঙুল স্লাইড করতে লাগল। এহেন স্পর্শে কেঁপে ওঠে অরিন। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে তার। কিয়তক্ষণ বাদেই তার কর্ণকুহরে পৌঁছায় রৌদ্রের বলা লাগামহীন কথা, তাছাড়া তোমায় কাছে পেলে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি বউজান। আর আমার কিন্তু একটু রাফটাই পাদরি পছন্দ। অরিন চোখ বন্ধ রেখেই আরেক দফা কেঁপে ওঠে। ছি ছি কি সব নির্লজ্জ কথাবার্তা এই লোকের। এহেন কথার পরিপ্রেক্ষিতে গাল দুটোতে তার লালিমা ছড়িয়েছে বহু আগেই। রৌদ্র মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল তার প্রাণভোমরার দিকে। হুট করে তার কি হলো কে জানে। মেয়েটার তিরতির করে কাঁপতে থাকা অধৈর্যগুলে তাকিয়ে থেকে জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁট দুটি ভিজিয়ে নেয় ছেলেটা। কেন যেন এ মুহূর্তে নিজেকে এক তৃষ্ণার্ত পথিকের ন্যায় লাগছে রৌদ্রের। গলাটা কেমন খা খা করছে শুষ্কতায়। রৌদ্র আলতো হাতে মেয়েটার কোমর টেনে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। অরিনের চোখ এখনো বন্ধ। এই উন্মাদ মানুষটার চোখের দিকে তাকানোর ক্ষমতা আছে তার? মরে যাবে না সে। রৌদ্র অরিনের হাত দুটো নিজের ঘাড়ের ওপর রাখে। মেয়েটাকে নিজের উন্মুক্ত বক্ষের সঙ্গে চেপে ধরে কপালে কপাল ঠেকায়। তারপর হাসকি স্বরে বলে, এখন থেকে অভ্যাস গড়ে নে যান। ধীরে ধীরে সয়ে যাবে সবটা। কথাটা বলতে দেরি, পাগল ছেলেটা অরিনের নরম ওষ্ঠপুটে নিজের দখলদারি চালাতে দেরি করল না। মেয়েটার ওষ্ঠপুট নিজের ওষ্ঠপুটের মাঝে গভীর আশ্লেষে টেনে নিচ্ছে সে। ব্যস্ত হল প্রেয়সীর অধরসুধাপানে। ছেলেটার ভাব এমন, কোনো তৃষ্ণার্ত পথিক বুঝি একটুখানি তৃষ্ণা নিবারণের সুযোগ পেল। তার বেহায়া হাত দুটোর বিচরণ মেয়েটার সমগ্র পিঠ জুড়ে। অরিন প্রথম প্রথম সায় না দিলেও এখন বুঝি নিজেকেই আটকাতে পারছে না সে। সেও সায় জানাচ্ছে ছেলেটার সাথে। অরিন এক হাতে শক্ত করে চেপে ধরে রৌদ্রের মাথার পেছনের চুল। অন্য হাতে ধীরে ধীরে স্লাইড করতে থাকে ছেলেটার উন্মুক্ত বক্ষে। আজ বুঝি রৌদ্রকে পুরোপুরি উন্মাদ করতে উঠে পড়ে লেগেছে মেয়েটা। রৌদ্র অরিনের এহেন স্পর্শে আরেকটু গভীরভাবে নিজের ওষ্ঠপুটের কাজ চালায়। নিজের বাঁধভাঙা উন্মাদনার খানিকটা চাপ ফেলে মেয়েটার নরম ওষ্ঠপুটে। অরিনের হাত ধীরে ধীরে রৌদ্রের বক্ষবন্ধনী ছেড়ে পেট অবধি পৌঁছায়। তারপর আরও কিছুটা নিচে পৌঁছাতে লাগলেই রৌদ্র অরিনের ঠোঁট ছেড়ে দেয়। মেয়েটার চুলগুলো মুষ্টিতে পুড়ে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এমনটা করিস না সানশাইন। আইসর, কিছু একটা হয়ে যাবে এখনই। অরিনের চোখ বুঝি আজ এক ভিন্ন রূপে সাজিয়েছে নিজেদের। সেথায় নেই কোনো অস্থিরতা কিংবা ভয়। আছে কেবল মাত্র মুগ্ধতা। অরিন নিজ থেকে জড়িয়ে ধরে রৌদ্রকে। রৌদ্র শক্ত করে চেপে ধরে অরিনকে। দুজনেই বেশ হাঁপাচ্ছে। একে অপরের হৃদয়ের ধুকপুকানি স্পষ্ট টের পাচ্ছে তারা। মুখে কিছু না বললেও নিজেদের মধ্যকার নীরবতা যেন অনেক কিছুই বলে দিচ্ছে। অরিন রৌদ্রের ঘাড়ে আলতো করে হাত রাখে। ছেলেটাকে আদুরে কণ্ঠে বলে, ভালোবাসি। রৌদ্র মেয়েটাকে আরেকটু চেপে ধরে হিসহিসিয়ে বলে,
আমিও ভালোবাসি আমার সানশাইনকে। একে একে রেহান আর রৌদ্রের গাড়ি এসে দাঁড়ায় এহসান বাড়ির আঙিনায়। বাড়ির বয়োজ্যেষ্ঠরা ঘণ্টা দুয়েক আগেই পৌঁছেছে বাড়িতে। কেননা মেয়ে আর মেয়ের জামাইকে বরণ করারও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? রৌদ্র, তাশরিক সাহেব আর অনিক থেকে গিয়েছিল রেহান আর রুহিকে আনতে। অরিনকে তখন বাদবাকি সবার সাথেই পাঠিয়ে দিয়েছিল রৌদ্র। রেহান রুহি এগিয়ে আসে বাড়ির দরজার সামনে। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন বাড়ির 4 গৃহবধূ। জুবাইদা বেগম দাঁড়িয়ে দুয়েকটা সূরা পড়ে মেয়ে জামাতার গায়ে ফু দিলেন। তারপর সহাস্য মুখে ভেতরে প্রবেশ করতে বললেন তাদের। রেহান রুহিসহ বাকিরাও ঢুকে ভেতরে। রেহানকে ভেতরে আনতেই শুরু হলো আপ্যায়নের ঝড়। বাড়ির 4 বধূ ব্যস্ত হয়ে পড়লেন ছেলেটার আপ্যায়নে। মিনিট খানেকের মধ্যেই ড্রয়িং রুমের সোফা টেবিলের ওপরটা সাজিয়ে ফেললেন হরেক রকমের মিষ্টান্ন, নাশতা দিয়ে। রেহান শাশুড়িদের এহেন কার্যক্রমে বিনম্র হাসল। কই সে ভেবেছিল এসেই আগে বউকে নিয়ে ঘরের দৌড় দিবে, কিন্তু তা না হয়ে হল তার উল্টোটা। রেহানকে চুপ করে বসে থাকতে দেখে রাফিয়া বেগম বললেন, রেহান, বাবা খাচ্ছ না কেন? খাবার ভালো হয়নি? রেহান মাথা নাড়ায়। বলে, না না আন্টি, তেমন কিছু না। পাশে দাঁড়িয়ে থাকা মাইমুনা বেগম বলেন, তাহলে নিচ্ছ না যে বাবা? জি নিচ্ছি। বলেই সে হাত বাড়িয়ে একটা মিষ্টি প্লেট নিতেই জুবাইদা বেগম এগিয়ে এলেন। মমতাময়ী কণ্ঠে বললেন, এ কি, শুধু এটুকু নিলেই হবে নাকি? দাঁড়াও আমি দিচ্ছি। বলেই তিনি মেয়ের জামাইয়ের পাতে একে একে সব কয়টা পদ থেকে 2-3টে করে মিষ্টি উঠিয়ে দিলেন। রেহান হতবাক হয়ে দেখছে শাশুড়ির কাণ্ড। তার হাতের প্লেটটা ইতোমধ্যেই স্তূপ আকার ধারণ করেছে। তবুও মমতাময়ী শাশুড়ি তো থামার নামই নিচ্ছেন না। রেহান বেচারা বারবার বলে যাচ্ছে, হয়েছে আম্মু, আর দিতে হবে না। অথচ কে শোনে কার কথা? শাশুড়ি 4 জন মিলে বুঝি এখনই ছেলেটাকে খাইয়ে খাইয়ে কুপোকাত করে ছাড়বে। রেহান ফোঁস করে নিঃশ্বাস ফেলে। আর চোখে রুহির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা মুখ টিপে হাসছে। হয়তো বেচারার এমন অসহায়ত্বে বেশ মজা পাচ্ছে সে। রেহান একবার চোখ গরম করল, কিন্তু এতেও বুঝি থামল না মেয়েটা। সে তো নিজের মতোই হেসে যাচ্ছে। রেহান নিজের অবস্থা বেগতিক দেখে মৃদু গলা খাকারি দিয়ে ওঠে। মুখে চমৎকার হাসি টেনে গম্ভীর কণ্ঠে বলে, ধন্যবাদ আপনাদের, কিন্তু এত খাবার আমি একা খাব না। আমার শালিকা, সম্বন্ধীদের ডাকুন। তাদের সঙ্গে বসে একসঙ্গে না হয় খাবারটা খাওয়া যাক। রেহানের মুখের এহেন বাক্যে সকলেই মুগ্ধ হাসলেন। রাইসা বেগম হেসে পা বাড়ালেন সবাইকে ডাকতে। কিন্তু মাঝপথেই থামলেন তিনি। ছেলেমেয়েগুলো নিজে থেকেই ঘিরে বসল রেহানকে। অরিন গিয়ে বসল রুহির পাশ ঘেঁষে। আহি মাহি আর রিমি বসল পাশের সোফায়। অনিক বসল তাদের সোফার হ্যান্ডেলে। সে আগে থেকেই পায়েসের বাটি নিয়ে গোপাগপ খেয়ে যাচ্ছে। পায়েসটা আবার বড় পছন্দের ছেলেটার। রৌদ্র এগিয়ে এসে রেহানের প্লেট থেকে একটা বরফি উঠিয়ে রেহানের মুখে দেয়। মৃদু হেসে বলে, ওয়েলকাম দুলাভাই। খাবারটা মুখে নিয়েই হালকা কেশে উঠে রেহান। রৌদ্রের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, হু হু, থ্যাঙ্কস। বলেই এক গ্লাস ঠান্ডা পানি উঠিয়ে গটগট করে গিলে ফেলল রেহান। তারপর সময়টা কাটল সকলের আদর আপ্যায়নে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ধরণীতে এখন কেমন মৃদু মন্দ ঠান্ডা ঠান্ডা ভাব। হয়তো শেষ রাতে বৃষ্টি নামবে। রৌদ্র খালি গায়ে বেরুল ওয়াশরুম থেকে। মাত্রই গোসল শেষ হল তার। এক হাত দিয়ে চুলগুলো মুছছে কোনোরকম। তখনই দরজার কাছ থেকে ভেসে আসে রেহানের ডাক, আসতে পারি সম্বন্ধী মশাই? রৌদ্র হাত থেকে টাওয়েলটা নামিয়ে পেছনে ঘুরে হৃদয়ের মাঝে দুয়েকটা ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলে, তুই আবার এতটা ফর্মালিটি মানতে শুরু করলি কবে থেকে? রেহান স্মিত হাসল। ঘরে ঢুকতে ঢুকতে বলল, শত হলেও তুই এখন আমার সম্বন্ধী, তাই একটু ফর্মালিটি মানছি আর কি। রৌদ্র আগের ন্যায় মুখভঙ্গি রেখে হাতে থাকা টাওয়েলটা রেহানের দিকে ছুঁড়ে মারে।
বলে, নো নিড অফ ইট বস। রেহান মুখ থেকে টাওয়েলটা নামায়। মুখ কুঁচকে রৌদ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার চোখ আটকে যায় রৌদ্রের ঘাড়ের কাছে জ্বলজ্বল করতে থাকা কালচে দাগটার দিকে। রেহান সরু চোখে এগিয়ে আসে রৌদ্রের কাছে। রৌদ্র তার এহেন দৃষ্টি দেখে বলে, হোয়াট? রেহান জবাব দিল না। সে ক্ষুদ্র ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল রৌদ্রের ঘাড়ের দিকে। তারপর হুট করেই ঠোঁট কামড়ে হাসল ছেলেটা। রৌদ্র অবাক হয়। অবাক কণ্ঠে বলে, কি হয়েছে? হুট করে এমন পাগলের মতো হিহি করছিস কেন? রেহান মুখে লাজুক ভাব টানে। অতঃপর কণ্ঠে দুষ্টভাব এনে বলে, তলে তলে টেম্পু চালাও, আর আমরা কইলেই হরতাল ব্যাডা। মানে? রেহান রৌদ্রের হাতটা টেনে তাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করাই। ইশারায় বলে, সামনে তাকা। রৌদ্র বিরক্ত চোখে আয়নায় তাকায়। পরক্ষণেই তার দৃষ্টি আটকে যায় তার ঘাড়ের ওপর। সেখানে এখনো কালচে দাগ বসে আছে। রৌদ্রের হঠাৎ মনে পড়ল তখনকার ঘটনা। মেয়েটা যে তাকে কামড় দিয়েছিল সেই দাগটাই বুঝি বসে গেছে এখানে। রৌদ্র আনমনেই মুচকি হাসল। হাত বাড়িয়ে ঘাড়ের কাছটা আরেকটু ঘষে দিল ও। যেন এই দাগটা খুব সহজে না মিটে। রেহন পিছে দাঁড়িয়ে হতবিহব্বল কণ্ঠে বলল, কাহিনী কি দোস্ত? লাভ বাইট নিয়েও এখন ঘোরাঘুরি হচ্ছে তাহলে? রৌদ্র পেছনে না তাকিয়েই ঠোঁট কামড়ে হাসল। পরক্ষণেই তা মিলিয়ে গেল অজানায়। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। বিছানার ওপর বের করে রাখা টি শার্টটা গায়ে জড়িয়ে নেয়। তারপর রেহানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, বিবাহিত পুরুষ মানুষের গায়ে এমন দাগ থাকবে এটাই স্বাভাবিক। তুই এমন বাজ পাখির চোখে এসবের দিকে তাকানো বন্ধ কর। নিজেরটাই খেয়াল রাখো। এহেন সোজাসাপটা কথায় চুপ করে গেল রেহান। হালকা হেসে মুখ ঘুরিয়ে নিল তৎক্ষণাৎ। তখনই ঘরে ঢুকে অনিক। হাতে তার কি যেন একটা ধরে রাখা। অনিক হাসি মুখে রৌদ্রের দিকে এগিয়ে আসে। হাতে থাকা খামটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, তুমি যেটা আনতে বলেছিলে। রৌদ্র নিয়ে নেয় খামটা। পাশ থেকে রেহান উকি দিয়ে দেখার চেষ্টা চালায় খামটা কিসের। তার এমন কৌতূহল দেখে রৌদ্র মুচকি হাসে। খামটা রেহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নে, আমার পক্ষ থেকে তোর বিয়ের গিফট। রেহান খামটা নিয়েই খুলে ফেলল। পরক্ষণেই দেখতে পেল দুটো প্লেনের টিকিট। সুইজারল্যান্ডের। রেহান চোখ বর্ষর করে তাকায়। অবাক হয়ে বলে, এগুলো কবে কাটলি? রৌদ্র ভাবলেশহীন ভঙ্গিতে বিছানায় বসে ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে মৃদু শব্দে ফুটায়। তারপর বলে, সেগুলো তোর জানতে হবে না। তুই জাস্ট এনজয় কর। রেহান মাথা নাড়ায়। কণ্ঠে দুষ্টুমির রেশ টেনে বলল, ভাই তুই কবে যাবি রে? কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই নাকেমুখে উঠে যায় অনিকের। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক। শত হলেও বোনের বিষয় নিয়ে তো আর এত কিছু শোনা যায় না। রৌদ্র বুঝল হয়তো ছেলেটার দোটানা। সে প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে বলল, এই, তুই রুহিকে ছেড়ে এখানে কি করিস? যা, ঘরে যা। রেহান প্রত্যুত্তরে ঠোঁট কামড়ে হাসল। মিনমিন করে বলল, আমি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণই বউ আমার রেস্ট নিতে পারে। না হলে তো। এই তুই চুপ করবি? রেহানের মিনমিনে সুরে বলা কথাটাও বেশ শুনল রৌদ্র। তাই তো ছেলেটার কথা শেষ হবার আগেই খেকিয়ে ওঠে সে। রেহান মুখ ভেঙচি কাটে। মুখে কপট অভিমান লেপ্টে বলে ওঠে, সম্বন্ধী আমার মানুষ ভালো না। নিজে করবে ইটিসপিটিস আর আমি বললেই দোষ। তোরে তো। বলেই রৌদ্র এদিক ওদিক তাকায় রেহানকে কিছু ছুঁড়ে মারতে। তা দেখে রেহান দিল ভো দৌড়। তবে যাওয়ার আগে আরেকবার মৃদুস্বরে বলে গেল, কন্ট্রোল ডাক্তার বাবু। আপনি যেই স্পিডে এগোচ্ছেন তাতে তো মনে হচ্ছে আমার ছেলে পৃথিবীতে আসার আগেই আপনি আমার ছেলের বউ নিয়ে আসবেন। একটু ধৈর্য ধৈরেন হবু বেয়াই সাব। বেয়াই সাব মানে? এখনো বউয়ের সঙ্গে বাসরটাই করতে পারলাম না, সেখানে তুই এখন থেকেই বেয়াই ডাকা শুরু করে দিলই?
রৌদ্রের কথায় রেহান লাজুক হাসল। অনিকের দিকে তাকাতেই দেখল ছেলেটা কেমন লজ্জালু ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেহান দুষ্টুমি করে অনিককে বলল, দেখ অনি, তোর দুলাভাই যেভাবে শরীরে লাভবাইট নিয়ে ঘুরে, কোনোদিন জানি কানে আসে ব্যাটা আমার আগেই বাপ হতে চলেছে। এহেন কথায় নাকে মুখে উঠে যায় অনিকের। বেচারা কাশতে কাশতে শেষ। রেহান দৌড়ে আসল। এক হাতে অনিকের পিঠ চাপড়ে অন্য হাতে মাথায় আলতো করে হাত বুলাল। আর্তনাদ করে বলল, আহারে, বেচারা মামা হবার আনন্দে এখনই কেমন পাগল হয়ে গেছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অনিক। নিজেকে কোনোমতে সামলে রেহানকে বলে, কি বলো এসব? তারা তো তেমন কিছু। আরে ধুর ব্যাটা, তুই তো আস্ত একটা ঢেস রে। আমি কি আর এমনি এমনি বলেছি? প্রমাণ আছে বিধায় বলেছি। ওয়েট তোকেও দেখাচ্ছি। বলেই রেহান ছুটে এলো রৌদ্রের কাছে। তাকে দেখেই রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সতর্ক কণ্ঠে পিছিয়ে যেতে যেতে বলে, দূরে থাক আমার থেকে। কাছে এলে খবর করে ছাড়ব কিন্তু। রেহান শুনল না সে কথা। সে রৌদ্রের কাছে এগিয়ে আসতে লাগল। পরক্ষণেই রৌদ্রের টি-শার্টের কলার চেপে ধরে শক্ত হাতে। এদিকে অনিক হতবিহ্বল। এই দুজনের এমন হাতাহাতিতে সে বরাবরই নির্বিকার ভঙ্গি পালন করে। আজকেও তাই। রেহান রৌদ্রের সঙ্গে কোনোমতেই পেরে উঠছে না। ছেলেটার শক্তির সঙ্গে পেরে ওঠা কি আর এতই সহজ? রেহান হাতাহাতির এক পর্যায়ে বাঁকা হেসে বলল, ব্যাটা তোরে তোর বউয়ের কসম। এখন চুপচাপ দেখতে দে। সঙ্গে সঙ্গে থেমে গেল রৌদ্র। রেহানের দিকে তাকিয়ে রইল কটমট দৃষ্টিতে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোরে খালি একবার হাতে পাই, দেখিস তোর একদিন আর আমি যে কদিন লাগে। রেহান ঠোঁট কামড়ে হাসল। মিনমিনে সুরে বলল, আমাকে দেখার জন্য আমার বউ আছে। সম্বন্ধী মশাই, আপনি বরং আপনার বউকে দেখিয়েন। কথাটা শেষ করেই চোখ টিপে রেহান রৌদ্রের ঘাড়ের কাছে টি-শার্টের অংশটা মেলে ধরে অনিককে দেখিয়ে বলল, দেখ ছোট শালা। ও সরি সম্বন্ধী, চোখ খুলে দেখ। বিয়ে গেল আমার, সব হলো আমার, আর এদিকে বাসর করে আমার বেষ্টু। কারবারটা দেখছস? অনিক মৃদু কেশে অন্যদিকে দৃষ্টি সরায়। ছেলেটা বরাবরই খানিকটা লাজুক স্বভাবের। সে কোনো মতে বলল, সবকিছুতে আমার বনুকে টেনো না তো। তোমরা যা ইচ্ছে করো, বাট বনুকে নিয়ে কিছু বলো না। রেহান তখন রৌদ্রকে ছেড়ে দিয়ে অনিকের পাশে এসে দাঁড়ায়। ছেলেটার কাঁধে হাত রেখে ভাবুক স্বরে বলল, তো কার ব্যাপারে বলা উচিত অনিক? নিশ্চয়ই ছোট সম্বন্ধীর হবু বউকে নিয়ে। তড়িৎ দৃষ্টি ঘোরায় অনিক। রেহানের দিকে তাকিয়ে বলে, ক কি? রেহান দুষ্ট হাসল। মাথা নাড়িয়ে বলল, একটা কথা শুনেছি অনিক, কিন্তু কথাটা এ মুহূর্তে মনে পড়ছে না। কি যেন ছিল সেটা? বলতে বলতেই রেহান গিয়ে বসল রৌদ্রের কাছে। রৌদ্রের দৃষ্টি তার হাতে থাকা ফোনের দিকে। রেহান সেদিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টি আনে অনিকের ওপর। দুহাত পেছনে দিয়ে খানিকটা গা এলিয়ে বসে রেহান বলে, কি যেন ছিল কথাটা রোদ? আমি ছাড়া পৃথিবীর সব ছেলেই তোমার ভাই, এই টাইপ কিছুই তো বলেছিল মেবি, তাই না? অনিক আবারও কেসে ওঠে। রৌদ্র ফোনে চোখ রেখেই ঠোঁট কামড়ে মুচকি হাসছে। রেহানের ঠোঁটেও বাঁকা হাসির ঝলক। অনিক গাল ফুলিয়ে বলে ওঠে, তোমরা এমন। ছোট ভাইয়ের কথাও আড়ি পেতে শোনো। রেহান ফট করে দাঁড়িয়ে পড়ে অনিককে শুধরে দিয়ে বলে, আরে বাবু, রাগ করছ? কথায় কথায় মেয়েদের মতো গাল ফুলাও কেন বাবু? রৌদ্র এক পলক রেহানের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। তারপর আবারও মনোযোগ টানল নিজের ফোনের ওপর। হসপিটাল থেকে জরুরি একটা মেইল এসেছে তার। সেটাই দেখছে এত মনোযোগ সহকারে। এদিকে অনিক মুখ কুঁচকে রেহানকে বলে, এটা ঠিক না ভাইয়া। তুমি আমার কথা কিভাবে শুনলে? রেহান হাসি মুখেই বলে, শোন ভাই, তুই যখন ইকরার সঙ্গে কথা বলছিলি, তখনই আমি রোদকে খুঁজতে ছাদে গিয়েছিলাম।
আর এক্সিডেন্টলি কিছু কথা শুনেও ফেলি। এর জন্য অবশ্য আমি সরি। আরে না, সমস্যা নেই। অনিক আর রেহানের কথার মাঝে রৌদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, গাইস, আই নিডা আগো। রেহান ভ্রু কুচকায়। রৌদ্রকে বলে, কই যাবি হঠাৎ? রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভাবল। পরক্ষণেই রেহান আর অনিকের সাথে কোনো এক বিষয় নিয়ে আলোচনা চালালো কিছুক্ষণ। রেহান ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকে আর চোখে সামনে তাকাতেই দেখতে পায় রুহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। গলায় কেমন গুনগুন করে গানের সুরও তুলেছে। রেহান মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সেদিকে। ওপাশে ফোনে যে কেউ কথা বলছে সেদিকে আর হুঁশ নেই বেচারার। এখন যে তার ধ্যানজ্ঞান সবটা জুড়ে রুহির বিচরণ। রেহান ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় রুহির ঠিক পেছনে। রুহি বাঁকা চোখে আয়নার দিকে তাকায়। পেছনে রেহানকে মুচকি হাসতে দেখে সে ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? রেহান মুচকি হেসেই মাথা নাড়ায়। রুহির দু কাঁধে আলতো করে হাত রেখে বলে, সাহায্য লাগবে ম্যাডাম? রুহি মাথা নাড়িয়ে না জানায়। মৃদু হেসে বলে, প্রয়োজন নেই জনাব, আপনি বরং গিয়ে বসে থাকুন। রেহান মেয়েটার কথা এক প্রকার উপেক্ষা করে তার হাত থেকে চিরুনিটা টেনে নেয়। তারপর সযত্নে রুহির চুলগুলোকে আছড়ে দিতে থাকে। রুহি আয়নাতেই নিজের প্রেমিক পুরুষটার যত্নে ভরা কর্মকাণ্ডগুলো মুগ্ধ চোখে দেখতে থাকে। কিয়তক্ষণ তাদের মাঝে নীরবতা চলল। তারপর সেই নীরবতা ভাঙল রেহানের মৃদু গলা খাকারিতে। রেহান কিছু একটা ভেবে রুহিকে জিজ্ঞেস করে, আচ্ছা রুহি, তোমায় একটা প্রশ্ন করি? রুহি আলতো হাসল। অতঃপর বলল, হুম অবশ্যই। রেহান মেয়েটার চুলে সুন্দর করে বিনুনি গেঁথে দিল। তারপর রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নিজে বসে পড়ল রুহির পায়ের সামনে। রুহি হকচকিয়ে ওঠে এহেন কাণ্ডে। ব্যস্ত গলায় বলে, এই, কি করছোটা কি? এখানে কেন বসলে? উঠো, উঠো পড়ো বলছি। রেহান এবারেও শুনল না মেয়েটার কথা। উল্টো রুহির দুহাত নিজের হাতের মুঠোয় পুড়ে রুহির চোখের দিকে নিরেট দৃষ্টিতে তাকায়। রুহি রেহানের এমন দৃষ্টিতে কিছুটা শঙ্কিত হয়। থেমে থেমে বলে, কি হয়েছে? রেহান এবার খানিকটা দীর্ঘশ্বাস ফেলে ভরাট কণ্ঠে বলে, রুহি, এখন আমি তোমায় যা যা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে সবটা। আর কথা দাও, তুমি ব্যাপারটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। রুহি হতবাক হয়ে তাকিয়ে আছে এখনো। হয়তো ভাবছে, কি এমন কথা যেটা বলতেও এত জোরতা হচ্ছে মানুষটার। রেহান কালবিলম্ব না করে একে একে রৌদ্র আর অরিনের ব্যাপারে সবটাই খুলে বলল রুহির কাছে। প্রতিটি কথা শুনতে গিয়ে রুহির মুখভঙ্গিতে ছিল একরাশ অবাকের ছাপ। হয়তো কথাগুলো বিশ্বাস করতে খানিকটা সময় লাগছে তার। প্রায় আধ ঘণ্টা পর রেহান থামল। রুহির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটার কেঁদে কুটে যাচ্ছে তাই অবস্থা। রেহান বিচলিত হয়ে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটার পিঠে আলতো করে হাত মরিয়ে সান্ত্বনার সুরে বলল, কাঁদে না শ্যামবতী। এই বিষয়গুলো আজ না হয় কাল তোমাকে বলতেই হতো। তাছাড়া তোমার কাছ থেকে কোনো কথা লুকানোর সাধ্য নেই আমার। প্লিজ কেঁদো না। রুহি নাক টানে ফুপিয়ে ফুপিয়ে বলে, ভাইয়া আর অরি এতটা কষ্ট সহ্য করছে? ভালোবেসেও একে অপরের কাছ থেকে দূরে দূরে থাকছে। এই যে বড় কষ্টের রেহান। বড্ড তীব্র কষ্ট। রেহান আলতো হাসল। সে জানত মেয়েটা ঠিক বুঝবে বিষয়টা। সে রুহিকে বুক থেকে উঠায়। মেয়েটার ভেজা চোখের পাতায় পরপর কয়েকটা চুমু খেয়ে নরম গলায় বলল, আল্লাহ চাইলে সবটা ঠিক হয়ে যাবে শ্যামবতী। তুমি প্লিজ আর কেঁদো না। তোমার কান্না যে আমার সহ্য হয় না। রুহি ভেজা চোখে হাসল। নাক টেনে আবারও জড়িয়ে ধরল রেহানকে। রেহানও তার বুকের মাঝে লুকিয়ে নিল তার শ্যামবতীকে। রাত 10:15। বাড়ির সকলে একসাথে বসেছে ডিনার করতে। সম্পূর্ণ টেবিল জুড়ে হরেক রকম খাবারের বাহার। পুরো বাড়িই যেন খাবারের সুঘ্রাণে মো মো করছে।
রেহান, রুহি বসেছে পাশাপাশি। তাদের পাশের চেয়ারেই বসেছেন সাব্বির সাহেব, তায়েফ সাহেব। বিপরীত দিকে বসেছেন তাশরিক সাহেব, অনিক, অরিন, আহি মাহি। বাদ বাকি খালি চেয়ার জুড়ে বাকি সদস্যরা। কিয়তক্ষণ বাদেই ডাইনিং রুমে উপস্থিত হয় রৌদ্র। মুখটা তার গম্ভীর করে রাখা। অরিন একপলক কারচোখে তাকালো রৌদ্রের দিকে। পরক্ষণেই চটজলদি নিজের দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। রৌদ্র চেয়ার টেনে বসে খাবার পাতে নিয়েই মৃদু গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ নিজের দিকে টানে। সকলে একযোগে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্র এবার বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আব্বু, হসপিটাল থেকে ক্যাম্পেইনে যাওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলোতে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য। অনেক জায়গার ডক্টররাও স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। ইভেন আমিও করেছি। তো আমার ভাগে লোকেশন পড়েছে চট্টগ্রামের বহদ্দারহাট। সো যাওয়ার জন্য ডেট চলে আসছে। কবির সাহেব নিজের প্লেটটা খানিকটা দূরে ঠেলে সেথায় হাতে হাত রাখলেন। গম্ভীর মুখে শুধালেন, এত ভালো খবর? তা কবে যাচ্ছ তুমি? রৌদ্র একবার আর চোখে তাকালো অরিনের পানে। মেয়েটার চাঁদ মুখে যেন রাজ্যের আধার নেমেছে। অরিন মাথা নিচু করে বসে আছে। হয়তো অশ্রুজল লুকানোর পায়তারা করছে। রৌদ্র নিজের দৃষ্টি সরিয়ে আনে সেখান থেকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে, আগামীকাল? কালকেই? তা কদিনের জন্য যাবি রোদ? পাশ থেকে তায়েফ সাহেবের কথায় সেদিকে ফিরে রৌদ্র বলে, সপ্তাহখানেক লাগবে। কবির সাহেব এবার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে তবে। তুমি না হয় খাওয়া দাওয়া শেষে ব্যাগপত্র গুছিয়ে নাও। আর বাড়ির গাড়ি দিয়েই যাবে তো নাকি? না আব্বু, আমি ফ্লাইটের টিকিট বুক করেছি। আগামীকাল সকাল 7টায় ফ্লাইট। কবির সাহেব মাথা নাড়ালেন। তারপর সবাইকে বললেন খাবার খাওয়া শুরু করতে। সকলেও তাই করল, শুধু দুটো মানুষ বাদে। অরিনের বুঝি খাবার আর নামছে না গলা দিয়ে। তার ওপর চোখ দুটোও বাদ মানছে না একেবারেই। কি যে জ্বলুনি হচ্ছে না। রৌদ্র বারে বারে সরু চোখে তাকাচ্ছে অরিনের দিকে। সে যে বেশ বুঝতে পারছে অরিনের মনের দোলাচল। রাত্রির প্রথম প্রহর। নিস্তব্ধতা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। কি সুন্দর চাঁদের আলোয় রাতের সৌন্দর্য ফুটে উঠেছে। অথচ এতটা নিস্তব্ধতাতেও ঘুম নেই অরিনের চোখে। মেয়েটা অন্ধকার রুমে বসে আছে আপন মনে। চোখ দিয়ে ঝরছে অশ্রুকণা। অরিন একদম মুছল না সেই অশ্রুসিক্ত লোচন। বুকটায় কেমন তীব্র যন্ত্রণা হচ্ছে তার। যদিও সে জানে তার ডাক্তার সাহেব তো আর এমনি এমনি যাচ্ছে না। সে তার কর্ম পালনেই যাচ্ছে, কিন্তু তবুও বুঝি তার বেহায়া মনটা কিছুতেই সেই বুঝ মানছে না। অরিনের এখন কেমন হাঁসফাঁস লাগছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে মানুষটার বুকে লেপটে যেতে। সেই বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদতে। কিন্তু এমনটা যে আর হবার নয়। বাড়ির কেউ যদি ঘুণাক্ষরে কিছু টের পেয়ে যায় তাহলে যে প্রলয় ঘটবে। অরিন এসব ভাবতে ভাবতেই বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। চোখ দুটো যেই বন্ধ করবে তখনই তার ফোনে টুং করে মেসেজের শব্দ আসে। অরিন খামখেয়ালি হয়েই মেসেজটা ওপেন করে। তখনই তার সামনে ভেসে ওঠে রৌদ্রের পাঠানো মেসেজ। দরজাটা খোল সানশাইন। তড়িৎ ধরফরিয়ে উঠে বসো অরিন। চোখ দুটো খানিকটা বুজে আবারও ফোনের দিকে তাকায়। না, এটা সত্যি তার ডাক্তার সাহেবই পাঠিয়েছে। অরিন ছুটে গিয়ে দরজা খুলে দেয়। এতক্ষণের জমানো অভিমানগুলো নিমিষেই উধাও, তা খুলতেই দেখা মিলে রৌদ্রের। ছেলেটা আশপাশে নজর বুলিয়ে ধীরে সুস্থে ঘরে ঢুকে। অরিন খানিকটা সরে আসে দরজার কাছ থেকে। রৌদ্র দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর অরিনের কাছে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। অরিনও বুঝি এটারই অপেক্ষায় ছিল। সেও শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। কিয়তক্ষণ বাদেই রৌদ্রের কানে এলো অরিনের ফোপানোর শব্দ। সে তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে মেয়েটার মুখখানা নিজের দুহাতের আজলায় নিয়ে নেয়। ব্যস্ত গলায় বলে, এই বউ,
কাঁদে না যান। তাকাও আমার দিকে, প্লিজ তাকাও। অরিন চোখ তুলল না। আগের ন্যায় কেঁদেই যাচ্ছে মেয়েটা। রৌদ্র তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয়। মেয়েটাকে কোলে নিয়ে খাটে বসল রৌদ্র। অরিনের কান্নারত মুখখানা চিবুকে ধরে উঁচিয়ে তুলল। মেয়েটার সারা মুখে অজস্র ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিল পাগলের মতো। ইতোমধ্যেই অরিনের কান্নাও বুঝি থেমে গেল। সে চোখ বুজে অনুভব করছে রৌদ্রের দেওয়া প্রতিটি পরশ। রৌদ্র থামল। অরিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অরিন রৌদ্রের দিকে তাকায় ছলছল চোখে। নাক টেনে টেনে বলে, আপনাকে ছাড়া কিভাবে থাকব এ কয়দিন? আপনাকে একটুখানি না দেখলে যে দমবন্ধ লাগে আমার। আপনার। থামল অরিন। চোখ দুটো তার নিচু হয়ে আসে আবারও। রৌদ্র ফের তার মুখটা উপরে তুলে নরম গলায় বলে, আমার। অরিন বুঝি খানিকটা লজ্জা পেল। কিন্তু কি এমন কথা বলতে চাইছিল মেয়েটা যার জন্য সে এতটা লজ্জা পাচ্ছে? রৌদ্র আবারও জিজ্ঞেস করে, আমার কি বউ? অরিন নিচু গলায় মিনমিনিয়ে বলে, আপনার স্পর্শ না পেলে খারাপ লাগে আমার। কথাটা বলেই নিজের লজ্জা রাঙা মুখটা তড়িৎ দুহাতের মাঝে লুকিয়ে ফেলল মেয়েটা। তা দেখে রৌদ্র বিজয়ী হাসল। অরিনের হাত দুটো জোর করে সরিয়ে দিল মুখের সামনে থেকে। তারপর মেয়েটার ললাটে এঁকে দিল এক গাঢ় চুম্বন। অরিন আবেশে চোখ বন্ধ করে নেয়। রৌদ্র সময় নিয়ে তার ঠোঁট সরাল। অরিনের বন্ধ রাখা চোখ দুটোর পিঠে আলতো করে চুমু খেল। তারপর মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একবার তুমি বলো না বউ। একবার আমার নামটা ধরে ডাকো প্লিজ। বেশি না, জাস্ট একবার। অরিনের ঘাড়ের ওপর আছড়ে পড়ছে রৌদ্রের গরম নিঃশ্বাস। তার ওপর রৌদ্রের এহেন আবদারে সর্বাঙ্গে এক নাম না জানা শিহরণ বয়ে যাচ্ছে অরিনের। অরিন দুরু বুকে আঁকড়ে ধরল রৌদ্রের বুকের কাছে শার্টের অংশ। রৌদ্র মেয়েটার ঘাড়ের কাছে নাক ঘষতে থাকে। অরিনের শরীর থেকে আসা মেয়েলি সুবাস ভেতর থেকে টানছে তাকে। মনে জাগিয়ে তুলছে মেয়েটাকে গভীরভাবে কাছে টেনে আনার অনুভূতি। রৌদ্র শব্দ করে চুমু খায় অরিনের ঘাড়ে। তারপর অরিনকে নিজের দিকে ঘুরিয়ে নেশালো চোখে পরখ করে মেয়েটার সমগ্র মুখমণ্ডল। আজও অরিনের ওই গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলি বড্ড বেসামাল করছে তাকে। রৌদ্র ধীরে ধীরে নিজের ঠোঁট নিয়ে আসে অরিনের ঠোঁটের কাছে। দুজনার ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই তখনই রৌদ্রের হুঁশ ফিরে। তড়িৎ মনে পড়ে যায় তাদের অবস্থানের কথা। অরিনের রুমে বেশিক্ষণ থাকাটা যে রিস্ক হয়ে যায়। কখন না জানি কি থেকে কি ঘটে যায় তা তো আর বলা যায় না। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে কোনোমতে স্বাভাবিক করে নেয়। অরিনের ঠোঁটের ওপর আলতো করে চুমু খেয়ে নমনীয় কণ্ঠে বলে, সানশাইন। অরিন চোখ মেলে তাকায়। রৌদ্র মৃদু হেসে বলতে থাকে, আমি যে কদিন থাকব না সে কদিন নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? টাইম টু টাইম খাবার খাবে, গোসলের পর ঠিকমতো চুল মুছবে। আগামী পরশু ভার্সিটির নবীন বরণ। সেদিন বোরখা পরে ভার্সিটিতে যাবে। আমার জিনিসে যেন কারো কুনজর না পড়ে সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবে। ভার্সিটিতে যাবেও অনিকের সাথে, আসবেও অনিকের সাথে। যখন যেটা প্রয়োজন, এই ধরো কিছু খাওয়ার ক্রেভিংস হলো কিংবা কোথাও যেতে ইচ্ছে করল, সেক্ষেত্রে আমায় জাস্ট একটা মেসেজ দিয়ে বলবে, কেমন? ঘণ্টা খানেকের মধ্যেই সবটা পেয়ে যাবে বউ। আর শোনো। অরিনের চোখের কার্নিশ ইতোমধ্যেই জলে টইটুম্বুর। রৌদ্র আলতো হাতে মেয়েটার চোখ দুটো মুছে দিল। ফের বলল, যখনই আমার কথা মনে পড়বে তখনই আমায় কল দিবে, কেমন? দেখতে ইচ্ছে করলে ভিডিও কল দিবে। ব্যস্ততায় আমি কথা বলতে না পারলেও অ্যাটলিস্ট তুমি তো আমায় দেখতে পারবে। অরিনের চোখ এবার আর বাঁধ মানল না। সে ফট করে জড়িয়ে ধরে রৌদ্রকে। তারপর হু হু করে কেঁদে ওঠে। রৌদ্র আবারও অস্থির হল। মেয়েটা কেন বোঝে না তার চোখের পানি ওর সহ্য হয় না। রৌদ্র আলতো হাত মেয়েটার মাথায় রাখে। অস্থির গলায় বলে,
বউজান, প্লিজ কাঁদিস না। তোর কান্না আমার সহ্য হয় না রে। তোর কান্না যে বড় দামি সানশাইন। কেন যখন তখন কান্না করিস? তুই কেন বুঝিস না? তোর কান্নাগুলো তীরের মতো বুকে বিঁধে আমার। প্লিজ আমায় আর কষ্ট দিস না। থেমে যা জানবাচ্চা। তাছাড়া আমি তো আর বেশি দিনের জন্য যাচ্ছি না বউ। মাত্র সপ্তাহ খানেকের ব্যাপার। অরিন ধীরে সুস্থে কান্না থামায়। নাক টেনে টেনে বলে, আমাকেও নিয়ে চলুন আপনার সাথে। রৌদ্র মুচকি হাসল তার প্রেয়সীর বোকা কথায়। অরিনের মাথার ওপর আলতো করে চুমু দিয়ে বলল, যদি পরিবারের তথাকথিত নিষেধাজ্ঞা না থাকত, তাহলে তোর বলতে হতো না সানশাইন। আমার বউকে আমি নিজের বুকে করে নিয়ে যেতাম। অরিন কি বুঝল কে জানে। সে মৃদু নাক টেনে রৌদ্রের বুক থেকে মাথা উঠায়। রৌদ্রের গায়ের টি শার্ট টেনে টুনে ঠিকঠাক করে দিয়ে বলে, খুব তো আমায় বললেন, এবার না হয় আমিও কিছু বলি। শুনুন, সময় মতো খাবার খাবেন, যত্ন নিবেন নিজের শরীরের, আর 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 মেয়েদের থেকে 10 হাত দূরে থাকবেন। মনে রাখবেন 10 হাত দূরে। এ পর্যায়ে মৃদু শব্দে হাসতে থাকে রৌদ্র। বহুকষ্টে নিজের মুখের ওপর চেপে ধরে হাসির শব্দ কমানোর চেষ্টা চালাচ্ছে ছেলেটা, তবুও কাজের কাজ তো হলই না। বরঞ্চ তার হাসি যেন আরও বাড়ছে। রৌদ্র হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দেয়। অরিনের এক হাত টেনে তাকে নিজের বুকের ওপর আছড়ে ফেলে। তারপর মেয়েটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে চোখ ছোট ছোট করে বলে, এত জেলাসি ম্যামের? মানুষটা তো এইটুকুন, অথচ জেলাসির পরিমাণ দেখছি বেশ বড়। অরিন মুখ ভেঙচায়। রৌদ্র আবারও খিলখিল করে হেসে ওঠে তা দেখে। অরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের হাসির দিকে। ছেলেটা হাসলে তার চোখ দুটোও হাসে। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটার মুখে এহেন হাসি যে বড্ড মণিমুগ্ধকর। রৌদ্র হাসি থামিয়ে অরিনের দিকে তাকায়। তারপর হুট করেই মেয়েটাকে পাশে শুইয়ে নিজে তার ওপর ঝুঁকে আসে। হঠাৎ কাণ্ডে অরিন হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল শুধু। চোখের পলকেই বুঝি ঘটে গেল ঘটনাটা। রৌদ্র আলতো করে মেয়েটার মুখের ওপর এসে আছড়ে পড়া চুলগুলো সরিয়ে দিল। অরিন আজ আর দৃষ্টি সরায়নি। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে রৌদ্রের পানে। রৌদ্র একটু একটু করে এগিয়ে আসে মেয়েটার ঠোঁটের দিকে। তারপর ধীরে ধীরে মেয়েটার ওষ্ঠপুট টেনে নেয় নিজের ওষ্ঠপুটের মাঝে। আজকে তার প্রতিটি স্পর্শই যেন আদুরে। রৌদ্র সময় নিয়ে মত্ত হল অধরসুধাপানে। অরিন কাপা কাপা হাতে রৌদ্রের চুল আঁকড়ে ধরে। প্রায় মিনিট 5 পর অরিনের নিঃশ্বাস আটকে আসল। রৌদ্র তার ওষ্ঠপুট ছেড়ে দেয়। দুজনেই অনবরত ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। রৌদ্র চোখ বুজে কিছু একটা ভাবল। পরক্ষণেই শোয়া ছেড়ে উঠে দাঁড়ায় ছেলেটা। অরিনের দিকে না তাকিয়েই বলে উঠে, ঘুমিয়ে পড় সানশাইন। কথাটা শেষ করে রৌদ্র দরজার দিকে এগিয়ে যেতে লাগল। তখনই পেছনে থেকে তার পিঠের কাছের টি শার্টের অংশ চেপে ধরে অরিন। রৌদ্র কিছু একটা বলার জন্য উদ্যত হতেই পেছনে থেকে ভেসে আসে অরিনের কণ্ঠ। রৌদ্র! থমকায় রৌদ্র। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল তার। হৃৎপিণ্ডের কয়েকটা বিট বুঝি মিস করল ছেলেটা। সে ধীরে ধীরে পেছনে ঘুরে শান্ত কণ্ঠে বলে, কি বললি? অরিন চোখে হাসল। আবারও মুগ্ধ কণ্ঠে বলল, আমার রৌদ্র। ব্যাস, এটুকু কথাই বুঝি যথেষ্ট ছিল ছেলেটাকে পাগল করতে। রৌদ্র আর সামলাতে পারল না নিজেকে। সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে অরিনের নরম সিক্ত অধৈর্যগোলের ওপর। আজ কেমন ডেসপারেটলি অরিনের ওষ্ঠপুটে দখলদারি চালাচ্ছে ছেলেটা। সে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়েই ধীরে ধীরে তাকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে। রৌদ্র অরিনের ঠোঁট পুরোপুরি শুষে নিতে থাকে, যেন সে এতদিন ধরে এই স্বাদটাই খুঁজে ফিরেছে। ছেলেটা ব্যাকুল হয়ে অরিনের নিচের ঠোঁট কামড়ে ধরে। তারপর আবারও সেখানটা শুষতে থাকে একটানা। কিৎক্ষণ বাদে ঠোঁটটা ছেড়ে দিয়ে আবারও জিভ চালিয়ে দেয় ঠোঁটের সীমানা জুড়ে।
আজ বুঝি উন্মাদ বনে গিয়েছে ছেলেটা। আজ অরিনও বিন্দুমাত্র ঠেলে দেয়নি তার ডাক্তার সাহেবকে, বরং সে নিজেই তার অবশ হয়ে আসা শরীরটা রৌদ্রের বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে। তার সারা শরীর জুড়ে বইছে মৃদু শিহরণ। ছেলেটার এহেন বেপরোয়া স্পর্শ সইতে না পেরে তার হাত উঠে যায় রৌদ্রের ঘাড়ে, আঙুল চেপে ধরে চুলের গোড়া। রৌদ্র প্রায় অনেকক্ষণ পর ছাড়ল অরিনের ওষ্ঠপুট। মেয়েটাকে নিজের দুহাতের মাঝে দেয়ালের সঙ্গে আটকে রাখে সে। অতঃপর অরিনের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, থামিয়ে দে আমায় সানশাইন, প্লিজ থামিয়ে দে, নইলে নইলে যে আজকে আমি সব বাঁধ ভেঙে ফেলব। অরিন বুকে হাত চেপে ধরে হাঁপাচ্ছে। ওদিকে রৌদ্র অধৈর্য। সে মেয়েটার কণ্ঠদেশে মুখ গুজে দেয়। সেথায় একের পর এক মৃদু কামড়ে ভরিয়ে তোলে। রৌদ্র আবারও অস্থির গলায় বলে, আর সহ্য হচ্ছে না সানশাইন, আর পারছি না নিজেকে আটকাতে। আমি আমি অরিন ধীরে ধীরে রৌদ্রের ঘাড়ে হাত রাখে। কিছুক্ষণ ঘাড়ে হাত বুলাতেই রৌদ্র ঝনিজেকে সরিয়ে আনে অরিনের থেকে। কদম পেছাতে পেছাতে নিজের চুলগুলো চেপে ধরে শক্ত হাতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, শিট শিট শিট, আম সরি বউ। তুই। আর কিছু বলতে পারল না রৌদ্র। হয়তো গলা ধরে আসছে তার। কিছুক্ষণ আগে কি করতে যাচ্ছিল সে? সে তো অরিনকে কথা দিয়েছিল, যতদিন অরিন মন থেকে তাকে না চাইবে ততদিন সে এগোবে না। তাহলে এখন কেন কন্ট্রোল হারাতে যাচ্ছিল সে? রৌদ্র পেছাতে থাকে। কয়েক কদম পেছাতেই অরিন আবারও তার হাত চেপে ধরে। রৌদ্র থমকায়। ভীত চোখে তাকায় মেয়েটার পানে। থেমে থেমে বলে, আমি ইচ্ছে করে করিনি সানশাইন, আমি। তার কথার মাঝেই তার ঠোঁটে আঙুল ঠেকিয়ে আটকে দেয় অরিন। রৌদ্র থামল, কিন্তু তার ভেতরকার কৌতূহল যেন মাথাচাড়া দিয়ে উঠল। সে কৌতূহলী চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিনের মুখাবয়বে নেই কোনো রাগ, অভিমান কিংবা ভয়। সেখানে আজ কেমন গভীর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা লেপ্টে আছে। রৌদ্র ফাঁকা ঢোক গিলল। অরিন বলল, রৌদ্র, আজ আমায় একটু গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নিবে প্লিজ। আমি চাই আজকে রাতের প্রতিটি মুহূর্ত যেন এভাবে কাটে, যার বদৌলতে আগামী 7টা দিনের অপেক্ষা যেন নিতান্তই তুচ্ছ মনে হয়। কি বলল অরিন? এত সহজে সবটা কিভাবে ব্যক্ত করে দিল মেয়েটা? রৌদ্র এখনো অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। হয়তো তার কান দুটো মাত্র শোনা কথাগুলো বিশ্বাস করতে সময় নিচ্ছে বেশ। রৌদ্র পরপর ঢোক গিলল। সন্দিহান কণ্ঠে বলল, আর ইউ শিওর? অরিন চোখ নামিয়ে নিল নিজের। সম্মতিসূচক লাজুক হাসল খানিকটা। রৌদ্র বুঝি পেয়ে গেল তার উত্তর। সে ধীর পায়ে এগিয়ে এসে ফট করে কোলে তুলে নিল অরিনকে। অরিনও চেপে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র যত্ন সহকারে মেয়েটাকে শুইয়ে দিল বিছানায়। মেয়েটার ওপরে খানিকটা ঝুঁকে নিচু কণ্ঠে বলল, ভয় পাবে না তো সানশাইন? অরিন প্রত্যুত্তরে মৌন রইল। নিজ থেকে রৌদ্রের দিকে এক হাত বাড়িয়ে দিল। রৌদ্র আলতো করে ধরে নিল সেই হাত। হাতের উল্টো পিঠে চুমু একে দিল সযত্নে। রৌদ্র হাতটা নামিয়ে দেয়। তারপর নিজের গায়ের টি-শার্টটা খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। অতঃপর চোখের সামনে উন্মুক্ত হয় রৌদ্রের পেটানো দেহখানা। অরিন সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নেয়। রৌদ্র ধীরে ধীরে মেয়েটার মুখের ওপর ঝুঁকে আসে। আলতো করে অরিনের গালের ওপর হাত রেখে ভরাট কণ্ঠে বলে, চোখ খোল সানশাইন। আজ আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই। তোর লজ্জাগুলো নিজে থেকে ভেঙে দিতে চাই সানশাইন। প্লিজ তাকা আমার দিকে। অরিন পিটপিট করে চোখ মেলে। রৌদ্রকে এতটা কাছে দেখে তার নিঃশ্বাস বুঝি আটকে আসার জোগাড়। মেয়েটা দম খিচে তাকিয়ে রইল। রৌদ্র অরিনের ঠোঁটের দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে বলল, নিঃশ্বাস ফেল সানশাইন। অরিন নিঃশ্বাস ফেলল এতক্ষণে। তার সর্বাঙ্গ জুড়ে কেমন কাঁপন ধরেছে। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রৌদ্র নেশালো চোখে তাকিয়ে দেখল সেই বক্ষবন্ধনীর উঠানামা।
ছেলেটা শুষ্ক ফাঁকা ঢোক গিলে। যা, গলাটা আবারও শুকিয়ে গেল। রৌদ্র অস্থির হয়ে অরিনের সিক্ত অধৈর্যরা আবারও দখল করে নেয়। প্রথমে ধীরে ধীরে, পরবর্তীতে সেই চুম্বন হয় দৃঢ়, উন্মাদিত। অরিনও আজকে পাগল করে ছাড়ছে ছেলেটাকে। তার নরম ওষ্ঠপুটের স্পর্শ, রৌদ্রের সমগ্র পিঠ জুড়ে তার হাতের বিচরণ সবটাই কেমন পাগল করে দিচ্ছে রৌদ্রকে। রৌদ্র ঠোঁট ছেড়ে দিয়ে গলার কাছে নামে। সেখানে মৃদু চুমুতে ভরিয়ে তোলে। তারপর ধীরে ধীরে তার হাত নামে অরিনের পেটের কাছে। অরিন তৎক্ষণাৎ কেঁপে ওঠে খানিকটা। রৌদ্র আজ থামল না। কিভাবে থামবে সে, যেখানে তার সানশাইন নিজে থেকে তাকে অনুমতি দিয়েছে আজ। রৌদ্র ধীরে ধীরে অরিনের পেটের ওপর থেকে টপসটা খানিকটা উপরে তুলে। অতঃপর তার সামনে উন্মুক্ত হয় অরিনের মসৃণ উদর। রৌদ্র আলতো করে আঙুল ছোঁয়ায় সেখানে। অরিন কেঁপে ওঠে। খপ করে চেপে ধরে রৌদ্রের হাত। রৌদ্র তার হাতে চুমু দিয়ে চেপে ধরে রাখে সে হাত। তারপর আর কালবিলম্ব না করে মুখ গুজে দেয় অরিনের উদরে। অরিন মৃদু শীৎকার দিয়ে ওঠে। রৌদ্র অরিনের উদরে একের পর এক চুমু দেয়। তারপর নিজের মুখ তুলে অরিনের দিকে তাকায়। এক হাতে অরিনের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, সরি সানশাইন। পরক্ষণেই কোনরূপ কালবিলম্ব না করে জোরালোভাবে দাঁত বসিয়ে দেয় অরিনের পেটে। হঠাৎ আক্রমণে অরিন চিৎকার দিয়ে ওঠে। কিন্তু মুখের ওপর রৌদ্রের হাত চেপে রাখায় সে আওয়াজ খুব একটা বেরুল না। অরিনের চোখ বেয়ে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রৌদ্র অপরাধীর স্বরে বলে, মাফ করে দে সানশাইন, কিন্তু আমি ইচ্ছে করেই এমনটা করলাম, যাতে আমি দূরে থাকলেও আমার দেওয়া এই চিহ্নটা দেখে তুই কিছুটা হলেও স্বস্তি পায়। যতবার দাগটা দেখবি, ততবার মনে করবি আমি সশরীরে তোর খুব কাছাকাছি না থাকলেও এর মাধ্যমে তোর অঙ্গে জুড়ে থাকব। অরিন কান্না থামায়। রৌদ্রকে জড়িয়ে ধরে শক্ত করে। রৌদ্র অস্থির হল। বলল, প্লিজ নিজেকে কন্ট্রোল কর সানশাইন। তুই যদি এমন করিস, তাহলে আমি কিভাবে নিজেকে সামলাই বলতো? অরিন শুনল না সে কথা। সে এক প্রকার গোধরে বসে রইল। রৌদ্র এবার অরিনকে বুক থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজেও তার পাশে শুয়ে মেয়েটাকে নিজের বুকে টেনে নেয়। অরিনের মাথায় আদুরে হাত বুলিয়ে বলতে থাকে, আমার সানশাইন, আমার বউজান, একটু বুঝো পাখি। এখন কিছু একটা করে ফেললে সমস্যা হতে পারে। তাছাড়া তোমার রুমে আমি আছি, এটা কেউ ঘুণাক্ষরেও টের পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো বউজান। আমি কথা দিচ্ছি, একবার সবটা ঠিকঠাক হয়ে গেলে রোজ রাতে তোমায় কাঁদাবো আমি। তোমার সর্বাঙ্গ জুড়ে থাকবে আমার, শুধু আমারই বিচরণ। অরিন হয়তো বুঝল সবগুলো কথা। সে আদুরে বিড়ালছানার মতো পড়ে রইল রৌদ্রের বুকে। রৌদ্র একা একা অনেক কথা বলে গেল। কথা শুনতে শুনতে একটা সময় অরিনেরও নিঃশ্বাস ভারী হয়ে এলো। রৌদ্র বুঝল মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। সে আরও কিছুক্ষণ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা যখন ঘুমে কুপোকাত তখন তাকে বালিশে শুয়ে দিয়ে উঠে বসে রৌদ্র। ধীরে ধীরে অরিনের পেটের কাছে এসে নিজের দেওয়া ক্ষতটার দিকে তাকিয়ে রইল কিয়তক্ষণ। হঠাৎ করেই রৌদ্র টের পেল তার চোখ দুটো কেমন ভিজে উঠছে। রৌদ্র মুখের সামনে হাত রেখে বসল। পেটের দাগটার দিকে তাকিয়ে কাঁদতে লাগল নিঃশব্দে। মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত করতে লাগল সে। রৌদ্র বিছানা ছেড়ে উঠে যায় কাভার্ডের সামনে। সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে অরিনের পাশে বসে বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক নিয়ে দাঁত বসে যাওয়া জায়গাটা খানিকটা মুছে দিল। মেয়েটার জ্বলুনি হবে বিধায় মুখ দিয়ে আলতো করে ফু দিতে থাকে। প্রায় কিছুক্ষণ পর হাতের কাজ শেষ করে রৌদ্র উঠে দাঁড়ায়। ফার্স্ট এইড বক্সটা নিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বক্স থেকে একটা কাটার নিয়ে নেয় হাতে। তারপর সেটি দিয়ে নিজের ঘাড়ে, যেখানটিতে অরিনের দেওয়া কামড়ের চিহ্ন বসে আছে সেখানটায় পরপর কিছুক্ষণ আঁচড় দিতে থাকে।
প্রায় কয়েকবার এমন করাই জায়গাটার ক্ষত প্রায় অনেকটাই গভীর হয়ে যায়। ক্ষতটা থেকে কেমন রক্তও গড়িয়ে পড়ছে খানিকটা। অথচ সেদিকে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রৌদ্রের। সে অরিনের কাছে আসে। অরিনের মাথায় কয়েকটা চুমু খেয়ে বলে, তোর দেওয়া প্রতিটি স্পর্শ সারাজীবন আমার সর্বাঙ্গ জুড়ে থাকবে সানশাইন। তারা মিটতে চাইলেও আমি মিটতে দিব না তাদের। রৌদ্র অরিনের মাথার কাছ ছেড়ে পায়ের কাছে এসে বসে। তারপর মেয়েটার পাদুটো নিজের উরুর ওপর নিয়ে তাকিয়ে রইল নিরেট দৃষ্টিতে। আলতো হাতে পাদুটো মালিশ করতে করতে কোবার যে চুমু খেল, তার আর ইয়ত্তা নেই। চারিদিক থেকে ভেসে আসছে ফজরের আজান ধ্বনি। রৌদ্র এখনো বসে বসে তার সানশাইনের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ছেলেটার চোখ দুটো কেমন লাল রক্তবর্ণ ধারণ করেছে। সারারাত জেগে থাকার ক্লান্তি আর সারারাত জেগে থেকে তার বৌজানকে অনিমেষ চোখে পরখ করার তৃপ্তি স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে। রৌদ্র ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অরিনের পড়ার টেবিলে গিয়ে খাতা কলম বের করে একটা চিঠি লিখল। তারপর সেটা অরিনের বালিশের তলায় রেখে আবারও মেয়েটার ঠোঁট বরাবর আলতো করে চুমু বসিয়ে দিল। অতঃপর একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে সে চলে গেল নিজের রুমে। সকাল ৬টা। সবকিছু রেডি করে মাত্রই বের হল রৌদ্র। এতক্ষণ মা চাচিদের এই সেই সতর্ক বার্তা, বাবা চাচাদের আদর্শবাণী সবটা শোনা শেষে মাত্রই বের হতে পারল সে। যদিও কবির সাহেব বলেছিলেন তার সঙ্গে যাবে, কিন্তু রৌদ্রি আগ বাড়িয়ে না করল। শুধু শুধু এ বয়সে শরীরে জোর দেব আর কি আর কোনো দরকার আছে? রৌদ্র গাড়িতে এসে বসে। তার পাশে বসে আছে অনিক। রৌদ্র সিটবেল্ট লাগিয়ে অনিকের দিকে তাকায়। গম্ভীর এবং নিরেট কণ্ঠে সতর্ক বার্তা ছুড়ে, অনিক, আমি না আসা অবধি আমার বৌজানের আশেপাশে সামান্য একটা মাছিও যেন ভনভন না করে। একটা মুহূর্তের জন্যও যেন ওর মন খারাপ না থাকে। ওর কিছু লাগলে আমায় কল দিবি। ওকে নিজ হাতে খাইয়ে দিবি। মোট কথা, তোর ভাইয়ের প্রাণের যেন বিন্দুমাত্র সমস্যা না হয় সেদিকে চোখকান খোলা রাখবি। গট ইট? অনিক মাথা ঝাঁকায়। নিচু গলায় বলে, সবই বুঝলাম। কিন্তু তুমি বনুর সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? বনু উঠলে তো মন খারাপ করবে, তাই না? রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রইল। ভরাট কণ্ঠে বলল, ওর মন খারাপ আমার সহ্য হয় না অনিক। ওর চাঁদ মুখটায় আধার নামলে ইচ্ছে করে সব ধ্বংস করে দেই। আর ওর চোখের পানি, ওগুলো দেখলে ইচ্ছে করে নিজেকেই শেষ করে দেই। অনিক অনিমেষ চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। আজ কেন যেন ভীষণ গর্ববোধ হচ্ছে তার। সে তাহলে ভুল করেনি। অরিন ঘুম ছেড়ে উঠল 8:30টায়। চোখ দুটো পিটপিট করে খুলতেই ধরফিয়ে উঠে বসে মেয়েটা। আজ না তার ডাক্তার সাহেবের চলে যাওয়ার কথা? সে কি ওর সাথে দেখা না করেই চলে গিয়েছে? অরিন একছুটে বেরিয়ে আসে ঘর ছেড়ে। কিছুটা এগোতেই রাইসা বেগমের সঙ্গে ধাক্কা লাগে তার। রাইসা বেগম খানিকটা হকচকিয়ে ওঠেন। অরিনের দিকে তাকিয়ে মমতাময়ী কণ্ঠে বলেন, অরি, ব্যথা পেয়েছিস মা? অরিন মাথা নাড়ায়। ব্যস্ত গলায় বলে উঠে, ছোট মা। রোদ ভাই কি চলে গেছে? হ্যাঁ, সে তো সেইসকালেই বেরুল। এতক্ষণে তো পৌঁছেও যাওয়ার কথা। অরিন থমকায়। ধীর স্বরে বলে, চলে গেছে? কিন্তু তোমরা কেউ আমায় ডাকলে না কেন? আর বলিস না মা। আমি তো কয়েকবারই তোকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু রোদি তো না করল তোকে ডাকতে।
অতঃপর বলেছিল, ওকে ডেকো না, ও ঘুমাক। অরিনের মনটা সহসাই খারাপ হয়ে গেল। সে আর কিছু না বলে ঘরে চলে গেল। ঘরের দৌড় দিয়েই কাঁদতে লাগল মেয়েটা। তাকে একটু দেখা দিয়ে গেলে কি এমন হতো? অরিন ধীরে ধীরে বিছানায় এসে বসে বালিশের পাশ হাতড়ে মোবাইলটা খুঁজতেই তার হাতে এলো চিঠিটা। অরিন অবাক হয়। সে তড়িঘড়ি করে চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় বউজান, প্রথমেই আপনার কাছে লক্ষ কোটি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে দেখা না দিয়ে আসার জন্য। জানি আপনি ভীষণ রেগে আছেন আমার ওপর, কিন্তু আমি আর কিবা করব বলুন? আপনার ওই ছলছল চোখজোড়া দেখলেই নিজেকে পাগল পাগল লাগে আমার। ইচ্ছে করে আপনাকে সামনে বসিয়ে আপনার মন খারাপের কারণগুলো শুনতে, আপনার মুখে হাসি না ফোটা অবধি আপনার সঙ্গে পাগলামি করতে। কিন্তু বউজান, আমার হাতে তো এত সময় নেই। আমার যে নিজের প্রফেশনটাকেও সম্মান করা উচিত, তাই না বলুন? আমি জানি বউজান, আমার আপনি বেশ বুদ্ধিমতী। দেখেন আবার, এই বুদ্ধিমতী যেন আমার জন্য পাগলামি না করে আবার। নিজের যত্নটা যেন ঠিকঠাক মতো নেয়। কেননা একটা কথা মাথায় রাখবে সানশাইন, তুমি যতটুকু ভালো থাকবে, তোমার ডাক্তার সাহেবও ততটাই ভালো থাকবে। তাই এবার না হয় একটু হাসো বউজান। এই এই তুমি হাসলে তো? দেখলে আমি না থাকলেও আমার কথাগুলো তোমায় কি সুন্দর হাসাতে পারে। এই শোনো বউজান, নিজের খেয়াল রেখো কেমন? ইতি, তোমার ডাক্তার সাহেব। চলবে ইনশাআল্লাহ।